আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটার একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। সো আজকে আমরা নিউক্লিয়াস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সো নিউক্লিয়াসে যা যা কিছু পড়া লাগবে কিংবা আমাদের যে সকল বেসিক কনসেপ্ট সকল শেখা লাগবে সেগুলো আমরা আজকে শিখে নেবো ইনশাআল্লাহ। সো যেহেতু এটা একাডেমিক ক্লাস আমাদের শুরু থেকে শুরু করতে হবে, কারণ যে এখানে তোমরা আমি ধরে নিব তোমরা ছোটো বাচ্চার মতো, তোমরা বেসিক্যালি কিছু জানো না। তোমরা 9-10-এ কে কী পড়ছো আসলে আমি পার্সোনালি জানি না। সো আমাকে আসলে একদম শুরু থেকে শুরু করতে হবে। তো চলো শুরু করা যায়। সো আমরা একটা বেসিক প্রশ্নের আমরা একটা জবাব দিই যে নিউক্লিয়াস এটা কাদের থাকবে। অবশ্যই নিউক্লিয়াস হচ্ছে কোষের এমন একটা অংশ যেটা সবারই থাকা দরকার। তার মানে আমরা যদি বলি যে ভাইয়া প্রকৃত কোষ ভার্সেস আদি কোষ, দুই জায়গায় কি নিউক্লিয়াস থাকবে কিনা, এই প্রশ্নের একদম সিম্পল বেসিক প্রশ্নের উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো। সো তোমরা যদি একদম প্রথম ক্লাস দেখে থাকো, অ্যাটলিস্ট আমি বলবো 1% স্টুডেন্ট হলো এটা ঠিক অ্যান্সার দিছো। তোমরা কখনোই বলো না যে দুইটার মধ্যেই নিউক্লিয়াস আছে, কারণ প্রকৃত কোষের মধ্যে যেটা আছে সেটা নিউক্লিয়াস, ওকে। প্রকৃত কোষের মধ্যে যেটা নিউক্লিয়াস আছে সেটা ওকে, কিন্তু আদি কোষ যেটা সেটার মধ্যে কিন্তু নিউক্লিয়াস নাই। আমরা পড়ে আসছি সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না আদি কোষে। তার মানে সেখানে কি থাকতো আমরা সেটাও কিন্তু পড়ে আসছি, সেখানে কিন্তু নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লয়েড থাকে। এই জিনিসটা হচ্ছে কথা, নট নিউক্লিয়াস। সো সেখানে কিন্তু নিউক্লিয়াস নাই। এই জিনিসটা আমরা শুরুতেই একটু জেনে রাখলাম, অর্থাৎ পুরাতন কথা আবার নতুন মোড়কে তোমাদের কাছে প্রেজেন্ট করা, যাতে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে। সো যতই বলা হোক না কেন আদি কোষে হয়তো নিউক্লিয়াস আছে বা তোমাদের ধারণা, বাট এটা কিন্তু ট্রু না, কারণ নিউক্লিয়াস থাকে না ওদের সুগঠিত। ওদের যেটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলতে হয় নিউক্লয়েড। নিউক্লিয়াস ডাকাটা উচিত হবে না। হ্যাঁ, ডাকতে পারো, বাট ইটস নট সাইন্টিফিক্যালি কারেক্ট। অর্থাৎ আমাদের প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকলে আদি কোষে নিউক্লিয়াস থাকবে না। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে আগাই। নিউক্লিয়াস কে আবিষ্কার করছে বা এই ধরনের একটু ইতিহাস পাতিহাস এসবে আমরা একটু জানবো। সো হালকার উপর ঝাপসা। সো নিউক্লিয়াস ফার্স্ট অফ অল আবিষ্কার করছে হচ্ছে রবার্ট ব্রাউন। সো এই বিজ্ঞানীর নামটা খুব ইম্পর্টেন্ট, এই বিজ্ঞানীর নামটা মনে রাখবে তোমরা, রবার্ট ব্রাউন। যতগুলো বিজ্ঞানী যা কিছু আবিষ্কার করছে তার মধ্যে কিন্তু এটা অনেকটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আবারও ফোকাস দিয়ে বললাম রবার্ট ব্রাউন। উনি রাসনা বা অর্কিড গাছের পাতার কোষে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কারও করছে এবং নামকরণও করছে। অর্থাৎ নিউক্লিয়াসের সাথে জড়িত একজনের নামই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। এই বাদে আমাদের আর কারো কথার মাথায় আনার দরকার নেই। একটা নিউক্লিয়াস কোষে সাধারণত 10 থেকে 15% জায়গা দখল করে রাখে, এতটুকু ইনফরমেশন আমরা মনে রাখবো, ঠিক আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি শুক্রাণুর ক্ষেত্রে 90% জায়গা দখল করে তার নিউক্লিয়াস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যান্সার, ঠিক আছে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে আমি যদি একটা শুক্রাণু ছবিও আঁকতে দিতাম তুমি তখন বুঝতে পারতা শুক্রাণু অনেকটা, আমি যদি একটু রাফলি ছবি আঁকি অনেকটা এরকম, যেটার মধ্যে দেখা যাবে একেবারে 90% জায়গা জুড়ে, এ একটা কোষের পুরা 90% জায়গা জুড়ে ওর সাইটোপ্লাজমও মানে নাই বলতে গেলে, এত বড় নিউক্লিয়াস থাকে লিটারালি। তার মানে তোমাকে আমি ছবির মাধ্যমে দেখাই দিচ্ছি যে শুক্রাণুর 90% জায়গা জুড়ে থাকে হচ্ছে তার নিউক্লিয়াস। বাকি অন্যান্য সেলের জন্য তোমার অন অ্যান এভারেজ দেখা যায় 10 to 15% জায়গা দখল করে। এই সংখ্যাগত তথ্যগুলো একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি একটা কনসেপ্টে, সেটা হচ্ছে একটা কোষে কি একটাই নিউক্লিয়াস থাকে কিনা। আমরা আরেকটা কোশ্চেন আসলে এখানে করে আসতে পারি। আমরা আরেকটা কোশ্চেন আমরা নিজেদেরকে এখানে করব যে ভাইয়া একটা কোষে কি একটাই নিউক্লিয়াস থাকবে। প্রথমে বলে নিলাম যে আদি কোষে থাকবে না, সেটা জেনে নিলাম, অর্থাৎ প্রকৃত কোষে থাকবে। এখন প্রকৃত কোষে যে থাকবে, একটা কোষে কি ভাইয়া একটাই থাকা লাগবে নাকি বহু থাকতে পারে, নাকি বহু সব সময় থাকে, আসলে জিনিসটা কি ভাইয়া? কথা হচ্ছে ভাইয়া একটাও থাকতে পারে অথবা বহু থাকতে পারে, অর্থাৎ একের অধিক থাকতে পারে। অর্থাৎ একটা কোষে একটা করেই থাকতে পারে, আবার একটা কোষে বহু সংখ্যক নিউক্লিয়াসও থাকতে পারে, ঠিক আছে। বোথ আর কারেক্ট, এটা সেল টু সেল ডিপেন্ড করতেছে। এখন ভাইয়া যে সকল কোষে নিউক্লিয়াস বেশি অর্থাৎ একের অধিক, সেই সকল কোষগুলোকে আমার একটা অনারেবল মেনশন দেওয়া লাগে, যার কারণে আমরা তাদেরকে নাম দিব। তাদের নামটা কি হবে ভাইয়া? তাদের নামটা হবে সিনোসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিনোসাইট। সাইট শব্দের অর্থ কোষ,
আর সিনো দিয়ে এখানে বুঝাইছে যে বহু সংখ্যক নিউক্লিয়াস আছে এমন একটা কোষ, ঠিক আছে। সিনোসাইটের ইংলিশটা একটু দেখে নিবা, প্রবাবলি এরকম বানানটা কোইনোসাইট, ঠিক আছে। আচ্ছা, সো সিনোসাইট অথবা সিনোসাইটিক সেল, যেভাবেই বলো না কেন একই জিনিস। তো সিনোসাইট শব্দের অর্থ মনে রাখবা বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। কি বললাম ভাইয়া? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। মনে থাকবে যে সকল কোষে একের অধিক নিউক্লিয়াস থাকে, অসংখ্য নিউক্লিয়াস থাকে, তাদেরকে আমরা কি ধরনের কোষ বলবো ভাইয়া? সিনোসাইটিক কোষ। তাহলে এখন তো আমি তোমাদেরকে কমেন্ট করতে বলতে পারতেছি না, তোমরা এখন বারবার 3বার নিজেকে বলো যে নিউক্লিয়াস অসংখ্য থাকলে সেই কোষটাকে কি বলে। নিজেকে নিজে 3বার এটার অ্যান্সার দাও। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি বহু নিউক্লিয়াস যুক্ত গঠন অথবা বলতে পারি আমরা কোষকে সিনোসাইট ডাকা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এরকম বহু সংখ্যক নিউক্লিয়াস আছে, সিনোসাইটিক কোষের এক্সাম্পলগুলো আমাকে দিতে হবে ভাইয়া। সিনোসাইটিক কোষের এক্সাম্পলগুলো পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, নট যে খুব ইম্পর্টেন্ট এমন না, আসতে পারে। আমি যেটা বলবো আসতে পারে সেটা মানে হচ্ছে এর বাহিরে আর এমসিকিউ যাবে না, এমসিকিউ এগুলোর মধ্যেই দৌড়াদৌড়ি করবে। তো এখন তুমি মনে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যদি ভুলেও যাও সব কিছু, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেনিসিলিয়ামের কথা। পেনিসিলিয়াম নামক ছত্রাকটার আসলে অনেক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আচ্ছা, সিনোসাইটিক শৈবালের মধ্যে স্যাপ্রোল্যাগনিয়া, মিউকর রাইজোপাস বা রাইজোপোরাস, সরি। আর সিনোসাইটিক শৈবালের মধ্যে ভৌচেরিয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি মনে রাখার বিভিন্ন ছন্দ বানাইতে পারো, আমিও বানাইছিলাম ছোটকালে, আমার এখন ঠিক মনে নাই। কিন্তু ঘটনা হচ্ছে কি, তুমি অ্যাটলিস্ট পেনিসিলিয়ামটা মনে রাখবা, অ্যাটলিস্ট পেনিসিলিয়ামটা মনে রাখবা। এছাড়াও একটু পড়ে নিবা, যেমন আমি বানাইতে পারি সামার লাভার, ঠিক আছে না। সামার দিয়ে হচ্ছে যে SMR, তাই না, সামার লাভার, স্যাপ্রোল্যাগনিয়া, মিউকর রাইজোপাস। তো লাভার থেকে ভি আসে, সো ভৌচারিয়াটা চলে আসে, ঠিক আছে। তো সামার লাভার। এখন আবার তোমার চিন্তা আসতে পারে ভাই এল দিয়ে তো কিছু হলো না, সমস্যা নাই, এল দিয়ে থাকতে হবে এমন কোনো কথা তো নাই, তাই না। তো তুমি চাইলে তোমার মতো করে একটা নেমোনিক্স বানিয়ে নিতে পারো। এখন আসো ভাইয়া, যে একটা কোষে ফার্স্ট অফ অল আমরা কি বলছিলাম, যে নিউক্লিয়াস থাকতে পারে নাও থাকতে পারে, থাকবে হচ্ছে প্রকৃত কোষে আর থাকবে না হচ্ছে আদি কোষে। থাকলে একটা থাকতে পারে, বহু সংখ্যক থাকতে পারে, বহু সংখ্যক থাকলে সিনোসাইট বলে। তাহলে ভাইয়া আমাকে একটু বলেন তো ভাইয়া, এমন কোনো এক্সাম্পল আছে কিনা প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস অ্যাবসেন্ট, বাট নিউক্লিয়াস অ্যাবসেন্ট, এমন কোনো এক্সাম্পল আছে কিনা? অর্থাৎ আমরা অ্যাজ এ হোল জানতাম প্রকৃত কোষে থাকবেই, আদি কোষে থাকা যাবে না, কিন্তু প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস নাই, এমন এক্সাম্পল আছে কিনা? হ্যাঁ আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। তার মধ্যে অ্যাটলিস্ট একটা ক্লাসিক্যাল এক্সাম্পল মনে রাখবা, লোহিত রক্তকণিকা বা আরবিসি, যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, এবং উদ্ভিদের ক্ষেত্রে সিভ কোষ, উদ্ভিদের ক্ষেত্রে সিভ কোষ বা সিভ নল, ঠিক আছে। এছাড়াও লোহিত রক্তকণিকার পাশাপাশি অনুচক্রিকা, ঠিক আছে। লোহিত রক্তকণিকার পাশাপাশি অনুচক্রিকা বা প্লেটেলেট, এখানেও কিন্তু আরবিসি থাকে, সরি নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, আচ্ছা, তাইলে এই 3টা এক্সাম্পল প্লাস আদি কোষ, এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। তাহলে নিউক্লিয়াস অ্যাবসেন্ট যদি বলা হয়, তুমি কি পারবা এখন ভাইয়া নিউক্লিয়াস অনুপস্থিত এই সারিটা যদি বানাইতে দে তোমাকে, নিউক্লিয়াস অনুপস্থিত কাদের কাদের মধ্যে, তুমি কি এই তালিকা এখন বানাইতে পারবা কিনা নিজে নিজে বলো। প্রথমে বলবা আদি কোষ, ক্লিয়ার, তারপরে বলবা 2টা রক্তকোষের কথা, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকার কথা। আর উদ্ভিদে একটা হচ্ছে সিভ নল বা সিভ কোষ, মনে থাকবে। তারপরও যদি মনে না থাকে, ইন দ্যাট কেস তোমার একটা ছন্দ বানানো যেতে পারে, যে অনু রেড, রেড মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, রেড সি মানে হচ্ছে সমুদ্র, এখানে সমুদ্র বোঝাচ্ছে, অনু রেড সিতে
নিউক্লিয়াস নাই, এরকম করে একটা ছন্দ বানাই নিতে পারো। বাট আমি বলবো রিকমেন্ডেড না, দরকার নাই। যেটা আমরা এমনি মনে রাখতে পারবো এটা কখনোই নেমোনিক্স দিব না, কারণ এটা এমনিই মনে থাকবে ভাইয়া। আরবিসিতে যে নিউক্লিয়াস নাই এটা তুমি পড়তে পড়তে অনেকবার মনে থাকবে। আর আরবিসির সাথে আরেকটা লোহিত রক্ত, আরেকটা রক্তকণিকা যেটা হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকবে না। আর উদ্ভিদ কোষের জন্য একটা উদাহরণ কি বলছি ভাইয়া, সিপ কোষের কথা, শেষ। আর আদি কোষ তো আমরা একদম কমন বেসিক থেকে জানি ওদের নিউক্লিয়েট থাকে, নট নিউক্লিয়াস, শেষ। সো আমরা নিউক্লিয়াস অনুপস্থিত, এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে আদি কোষ কিছু প্রকৃত কোষ হারায় ফেলে, যেমন পরিণত সিপ কোষ, পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এবং অনুচক্রিকা, ঠিক আছে, যেটা এখানে লেখা নেই, এবং অনুচক্রিকা। বুঝে আসছে? দেখো তো আমরা ঠান্ডা মাথায় পড়ে সব বেসিক ক্লিয়ার করতে পারতেছি না। এখন আমরা নিউক্লিয়াসের ভৌত গঠনে চলে যাব। সো আমরা নিউক্লিয়াসের ভৌত গঠনে অনেক আউল ফাউল বা অনেক কিছু পড়ার আগে আমরা নিউক্লিয়াসের ছবিটা একটু ভালো করে পড়ে আসতে পারলে আমাদের মনে হয় আমাদের 4টা পার্ট একদম কিভাবে কোথায় আছে সেটা যেমন পড়া হয়ে যাবে, তেমন আমরা আমাদের পরীক্ষায় একটা ছবি আঁকতেই হয়। যদি নিউক্লিয়াস নিয়ে লিখতে বলে, নিউক্লিয়াসের ভৌত গঠন নিয়ে লিখতে বলে, আমাদের ভিতরে বর্ণনা যেমনই লেখো না কেন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তুমি একটা ছবি ঠিকভাবে আঁকতে পারতেছো কিনা। চলো আমরা ছবিটা একটু শেখার চেষ্টা করি। আমি আশা করি তোমরা 9-10 থেকে এই সকল সহজ জিনিসপত্র পারো, এই নিউক্লিয়াসের ছবিটা আঁকা। তারপর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ভুলভাল ছবি আঁকো এবং ম্যাক্সিমামই আঁকো, সত্যি কথা বলতে গেলে যেটা। সো আসো আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। প্রথমে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। সো এরপরে আমরা আরও একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। সো দেখি, দেখা যাক। আচ্ছা, এই বৃত্তর সাইজটা হালকা একটু ছোট করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, দিস লুকস নাইসার। অলরাইট, সব দিক থেকে ইউনিফর্ম আছে, এখন ইউনিফর্ম আছে সব দিক থেকে। আচ্ছা, সো আমরা একটা নিউক্লিয়াসে ঝিল্লি এঁকে ফেললাম, বাহিরের দিকে ঝিল্লি এঁকে ফেললাম। সো এখন তোমরা পেন্সিল দিয়ে যেহেতু কম্পাস দিয়ে আঁকবা, আঁকার পরে তোমরা যেটা কাজ করবা মাঝখানে মাঝখানে মুছে দিবা রাবার দিয়ে। আমার তো মুছার কোনো ওয়ে নাই, আমি যেটা করতে পারি ভাইয়া, যে একটা কালো কালি নিয়ে কালো ব্ল্যাক বর্ডার দিয়ে দিব, যাতে করে হচ্ছে মুছার কাজ হয়ে যায়। সো আমি এখানে মুছার কাজটা করতেছি, এই যে, ঠিক আছে। বুদ্ধি থাকলে উপায় হয়। আমি এখন হচ্ছে বুদ্ধি করে এখানে বিভিন্ন জায়গায় জাস্ট মুছে দিচ্ছি এভাবে, হ্যাঁ, এই যে মুছে দিচ্ছি, ওকে, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু, আচ্ছা এখানে একটু মুছে দাও। সো এইভাবে করে আমরা কি আঁকতেছি, আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস ঝিল্লির মধ্যে কিন্তু অনেকগুলো ছিদ্র থাকবে। তাহলে আমরা এই ছিদ্রগুলো কিন্তু এখন অঙ্কন করতেছি। সো আমরা এগুলোকে রাউন্ড করে করে মার্চ করে দিব। ছিদ্র বেশি বড় রাখা যাবে না, কারণ ছিদ্রর লেন্থ হচ্ছে অনলি 9 মিলিমিটার। এই যে নিউক্লিয়ার ঝিল্লির যে নিউক্লিয়ার ছিদ্র পাচ্ছি বা নিউক্লিয়ার পোর পাচ্ছি, এগুলো অনলি 9 মিলিমিটার, এগুলো অনলি 9 মিলিমিটার, এগুলো অনলি 9 মিলিমিটার। কত ভাইয়া? অনলি 9 মিলিমিটার। এগুলো বেশি বড় রাখা যাবে না, এগুলো বেশি বড় রাখা যাবে না। তাহলে তাহলে ভাইয়া আমরা এদিকে একটা মার্কিং করার জন্য এভাবে সুন্দর মতে, আচ্ছা এটা বেশি মোটা হয়ে গেছে, আমরা একটু হালকা চিকন করে নেই, হালকা চিকন করে নেই এবং সবুজ কালার নেই, ঠিক আছে। আমি যেভাবে সুন্দর করে মার্কিং করতেছি তোমরা এক্স্যাক্টলি পরীক্ষা খাতায় এভাবে মার্কিং করবা। আমি আজকে যা শিখাই দিচ্ছি, যে কোনো ছবি লেবেলিং করার নিয়ম হচ্ছে এটাই, ডান পাশে একটা সুন্দর মতো এরকম লাইন টেনে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরো এটাকে মার্কিং করব। এটা কি ভাইয়া? নিউক্লিয়ার ছিদ্র। নিউক্লিয়ার ছিদ্র বা ইংলিশে বললে নিউক্লিয়ার পোর। যেটার ব্যাস কতটুকু ভাইয়া? যেটার ব্যাস হচ্ছে, এটার ব্যাস হচ্ছে পুরা ব্যাস, হ্যাঁ, এই জায়গাটা, এই ব্যাসটা হচ্ছে কতটুকু ভাইয়া? যেটার ব্যাস হচ্ছে 9
মিলিমিটার, ন্যানোমিটার, সরি টু সে মিলিমিটার না, 9 ন্যানোমিটার, অনেক ছোট, ঠিক আছে, 9 ন্যানোমিটার। এবং মজার একটা বিষয় আছে ভাইয়া, যে এইখানে আমরা যেই নিউক্লিয়ার ঝিল্লি দেখতে পাচ্ছি বা নিউক্লিয়ার মেমব্রেন, আমরা যদি নিউক্লিয়ার ঝিল্লি অথবা নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, নিউক্লিয়ার ঝিল্লি অথবা নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনটা তো আমরা জানি যে দ্বিস্তরী, তাই না? এই মেমব্রেনটা কীরকম ভাইয়া? দ্বিস্তরী, এবং এটাও লিপোপ্রোটিন নির্মিত হবে, এখানেও কোনো সন্দেহ নাই, কারণ ম্যাক্সিমাম পর্দায় আমাদের লিপোপ্রোটিন দিয়ে তৈরি হবে মেমব্রেন, এক্সেপ্ট আমাদের ক্লোরোপ্লাস্টের মেমব্রেন, আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম, তাই না? আচ্ছা, এখন এইখানে যে দুইটা স্তরের মধ্যে ডিফারেন্স, এই দুইটা স্তরের মধ্যে ডিফারেন্সের জায়গাটাকে বলা হয়, আমি এখানে একসাথে অনেক কিছু মার্কিং করে দিচ্ছি, বাট তোমরা পরীক্ষায় সব মার্কিং করাটা দরকার নাই। যেমন তুমি 5টা বেসিক জিনিস মার্কিং করবা, 5টা বেসিক জিনিস মার্কিং করবো, আমি শেষে বলে দিব যে কোনগুলো মার্কিং না করলেও চলবে, বাট তোমাদেরকে কনসেপ্ট ফুল ক্লিয়ার করার জন্য এক ছবিতে সব দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো এই যে দুইটা স্তরের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটার হচ্ছে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস, পেরিনিউক্লিয়ার স্পেস। তো আমি এটা পুরোটা ইংলিশে লিখতে পারতাম, যেমন পেরিনিউক্লিয়ার স্পেস, তোমরা ইংলিশ ভার্সনে তারা লিখতে পারো আশা করি। সো পেরিনিউক্লিয়ার স্পেস, সো এইটার বাংলাও কে পেরিনিউক্লিয়ার স্পেস, সো এইটা হয় 10 to 15 ন্যানোমিটার, ইফ আই এম নট রং, ঠিক আছে? সো অর্থাৎ নিউক্লিয়ার ছিদ্র থেকে কিন্তু একটু বড় হয়, 10 থেকে 15 ন্যানোমিটারের মতো। আচ্ছা, এই হলো ঘটনা। তো আমরা মোটামুটি বাহিরের পার্টটা এঁকে ফেলছি, নিউক্লিয়াস ঝিল্লি। ভিতরে জানি কি থাকে ভাইয়া? ভিতরে একটা গোল্লা অংশ, একটা বড় গোল্লা অংশ থাকে, যেটাকে আমরা বলি কি ভাইয়া? কি বলি বলো তো ভাইয়া? বলি হচ্ছে, আচ্ছা সরি, নিউক্লিওলাস, তাই না? সো এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমাদেরকে বলতে হবে নিউক্লিওলাস, তাই না? একটু ইংরেজিতে লিখি, নিউক্লিওলাস, নট নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকবে নিউক্লিওলাস, ওকে? তারপরে আমরা আর কি মার্কিং করবো ভাইয়া? ভিতরে যা কিছু আছে সব হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে, মানে এটার ভিতরেও তরল আছে বা ম্যাট্রিক্স আছে, যেটাকে আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। তো সেটাকে আসতেছি, তার আগে আমরা নিউক্লিয়ার রেটিকুলামগুলো এঁকে ফেলি। তো আমরা লাল কালার, যদিও বোর্ডে তেমন একটা দেখা যাবে না, একটু হালকা লাইট কালার টাইপের লাল নেই, তাইলে মনে হয় একটু দেখা যাবে, বাট আমি চাচ্ছি একটু রেডের মধ্যে নিতে। এটা নেই, মনে হয় মোটামুটি দেখা যাবে, হ্যাঁ এই যে। সো এই হইলো আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। সো আমরা এগুলো এলোমেলো করে দিতে থাকবো, হ্যাঁ কোনো সমস্যা নাই। এটা থাকে হচ্ছে এরকম এলোমেলো গুচ্ছাকারে, মানে এগুলোর কোনো দিক দিশানে নাই। লাস্টে এসে নিউক্লিওলাসের সাথে না হয় লাগাই দিলাম, ঠিক আছে? লাগাই দেওয়াটা বেটার আসলে, সত্যি কথা বলতে গেলে। যারা জানে এটা আসলে কেন লাগাচ্ছি, এটা আসলে বুঝবা কেন লাগাই দিচ্ছি, ঠিক আছে? সব সময় সব জায়গায় লাগাই দিতে হয় না, কিন্তু এখানে হচ্ছে মানে অ্যাড করতে হবে। কি কারণে বুঝছো? বলতেছি তোমাকে, সামনে আসতেছে। এখন আসো তাহলে, এই জিনিসগুলো কি ভাইয়া? এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম অথবা বাংলায় আরেকটা বলতে পারি ক্রোমাটিন তন্তু। তো যেটাই বলো না কেন, ইটস অল দ্য সেম, ক্রোমাটিন তন্তু। এটাকে কিন্তু ক্রোমোজোম বলি নাই ভাইয়া এখনো। কেন বলি নাই? এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ক্রোমোজোম কখন বলবো, ক্রোমাটিন কখন বলবো, এগুলো আস্তে আস্তে শিখবো আমরা ভাইয়া। ক্রোমাটিন, ডিএনএ এগুলোকে আসলে সেম জিনিস কিনা আজকের ক্লাসে আমি তোমাদেরকে এত সুন্দরভাবে বেসিক পড়াই দিব, জীবনেও আর এগুলো নিয়ে কোনোদিন কোনো কোশ্চেন আসবে না, এবং তোমার লেভেলে এগুলো তোমার থেকে বেশি ভালো আর কেউ জানবে না, বিকজ তোমাদেরকে ভাইয়া পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল ক্রোমাটিন তন্তু। এখন ভিতরে তো অনেক ম্যাট্রিক্স, মানে কি বলবো, তরল পদার্থ আছে, তাই না? সো তোমরা তোমাদের মতো দিয়ে যাও, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি।
সো এই ভিতরে যেই তরল পদার্থ থাকবে সেটাকে আমরা কি রাখবো? নিউক্লিওপ্লাজম রাখবো। কি রাখবো? নিউক্লিওপ্লাজম। আচ্ছা, গেল। এখন বলো তো এই ছবিটা কি কমপ্লিট হয়েছে কিনা? আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই ছবিটা কি কমপ্লিট হয়েছে কিনা? কমপ্লিট তো হয়ে যাওয়ার কথা ভাইয়া, কারণ আপনি ভাইয়া একদম ভিতরে যে নিউক্লিওলাস আছে সেটা এঁকে ফেলছেন, তারপর নিউক্লিয়ার রেটিকুলাম এঁকে ফেলছেন, তারপরে ভাইয়া আপনি নিউক্লিয়ার ঝিল্লি দিছেন, বাহিরের দিকে একটা ঝিল্লি দিছেন, এবং নিউক্লিওপ্লাজম অথবা এটার একটা অপর নাম আছে, অথবা কেরিওলিম্ফ। কেরিওলিম্ফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিউক্লিওপ্লাজমের অপর নাম কি? কেরিওলিম্ফ। অনেকে আসলে পারে না, না পারলে হবে না, এটা খুবই সহজ একটা এমসিকিউ। নিউক্লিওপ্লাজমের অপর নাম কি ভাইয়া? কেরিওলিম্ফ। তো আপনি তো 4টা বেসিক পার্ট দিয়েই দিয়েছেন, তাহলে এই 4টা বেসিক পার্ট কিন্তু পরীক্ষায় মার্কিং করতেই হবে। পাশাপাশি ভাইয়া আপনি আরেকটা জিনিস ভালো মার্কিং করছেন, সেটা হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র মার্কিং করে দিয়েছেন, যে এটা হচ্ছে নিউক্লিয়ার পোর মার্কিং করে দিয়েছেন। পেরিনিউক্লিয়ার স্পেস তোমার পরীক্ষায় মার্কিং করার দরকার নাই, এই যে এতটুকু গ্যাপটা পেরিনিউক্লিয়ার স্পেস তাও মার্কিং করে দিয়েছেন ভাইয়া। তারপরও ভাইয়া আপনার ছবি কেন জানি সম্পূর্ণ না। হ্যাঁ, আমার ছবি সম্পূর্ণ না, হয় নাই। কি জিনিসটা দেই না জানো তোমরা? দেখো, যারা ভালো স্টুডেন্ট, ভালোর তো শেষ নাই। দেখো ভাইয়া, ভালোর কিন্তু শেষ নাই ভাইয়া। যারা আরো ভালো স্টুডেন্ট তারা বাহিরে সুন্দর মতো একটু রাইবোজোম লাগাই দিবে, বাহিরের দিকে একটু রাইবোজোম লাগাই দিবে। এগুলো কিন্তু 70s রাইবোজোম না। 70s রাইবোজোম শুধুমাত্র কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে পাওয়া যাবে, কারণ এগুলো এন্ডোসিম্বায়ন্ট, ওই আইসে হচ্ছে ব্যাকটেরিয়া থেকে এই মানে ইয়াগুলা, বুঝতে পারছো? ওদের ডিএনএ, ওদের রাইবোজোম এগুলো আসছে হচ্ছে আদিকোষ থেকে বা ব্যাকটেরিয়া থেকে। তাহলে আমরা কেন আমরা বাইরে একটা রাইবোজোম দিলাম? একটু মনে করে দেখো ভাইয়া, আমার বাউন্ড রাইবোজোমের কথা মনে আছে? মুক্ত রাইবোজোম, বাউন্ড রাইবোজোম বা যুক্ত রাইবোজোম। যুক্ত রাইবোজোমগুলো কোথায় লাগানো থাকে? এক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, আরেকটা বলছিলাম আরেকটা জায়গায় থাকতে পারে। সো এগুলো তখন মেনশন করি না ভালোভাবে। সো এটা হচ্ছে আরেক জায়গা, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের পাশাপাশি নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেনেও কিন্তু বাউন্ড রাইবোজোমগুলো লাগানো থাকে। তাই তুমি যদি খুবই খুবই ভালো বেসিক নলেজ থাকে তোমার বায়োলজি, তুমি কখনোই বাহিরে রাইবোজোম না দিয়ে ছবিটা শেষ করবে না। এবং তোমরা যদি ছবি, যে কোনো ছবি গুগলে করো কিংবা তোমার বইয়ে দেখো, তুমি দেখবা বাইরের সার্ফেসটা কেন জানি রাফ সার্ফেস। কেন তাইলে? কারণ হচ্ছে বাইরের সার্ফেসে অনেক রাইবোজোম আছে। এখন তুমি চাইলে শেষমেশ লাস্টে রাইবোজোম মার্কিং করে দিতে পারো, বাট আমি বলবো যে তুমি রিস্কটা নিও না। তুমি ছবি এঁকে দিবা, ঠিক আছে, রাইবোজোম একটু দেখাই দিলা, কিন্তু রাইবোজোম মার্কিং করো না। অনেক টিচার নাও বুঝতে পারে এখানে রাইবোজোম কেন আসছে, বাট রাইবোজোম কেন আসছে বুঝতে পারছো? কারণ দিজ আর দ্য বাউন্ড রাইবোজোম। ঠিক আছে? সো তুমি তোমার জন্য অ্যাটলিস্ট জেনে রাখো যে রাইবোজোম আর কোথায় যুক্ত থাকতে পারো, তোমার এই ছবিটা থেকেও মাথায় চলে আসবে। পাশাপাশি তুমি জানো এই ফোটাগুলো তুমি কেন দিচ্ছ, দিজ আর দ্য রাইবোজোমস। আমি এই জন্য মার্কিং করলাম না, কিন্তু জেনে রাখো দিজ আর দ্য রাইবোজোমস। এটা না দিলে অ্যাকচুয়ালি ছবি কমপ্লিট হয় না। তাহলে আমরা সুন্দর মতো এঁকে ফেললাম চিত্র নিউক্লিয়াস। ওকে ভাইয়া, পারবো? পারা যাবে? ঠিক আছে। আচ্ছা, এখন আসো ভাইয়া আমরা ভিতরে পড়াশোনা করি। দেখো, আমরা দ্রুত পড়ে যাবো এখানে, আমরা কিন্তু টাইম ওয়েস্ট করবো না, একদম দ্রুত পড়বো। তোমরা দ্রুত দেখে যাও। দেখো, দ্বিস্তরী ঝিল্লি, বাইরের ছিদ্রটা, বাইরের স্তরটা হচ্ছে ছিদ্রযুক্ত, ভিতরের স্তরটা বলা হয় ঝিল্লিবিহীন, ছিদ্রবিহীন। আচ্ছা, কাজ বলছে কি নিউক্লিয়ার এনভেলাপের। দেখো, এনভেলাপের কাজটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে আলাদা করা। এটা হচ্ছে একদম তার বেসিক কাজ, যাতে করে তোমার এই যে ভিতরে যে নিউক্লিওপ্লাজম, বাইরের যে সাইটোপ্লাজম, দুটো তো মিক্সড হয়ে যেত যদি মাঝখানে এই মেমব্রেনটা না থাকতো, তাই না ভাইয়া? সো এক্স্যাক্টলি ওইটা হচ্ছে তার কাজ। পাশাপাশি ওই নিউক্লিয়ার ঝিল্লিতে যে ছিদ্র আছে সেটারও একটা কাজ আছে, তাহলে সেটাও কিন্তু এখানে চলে আসবে। কারণ নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন না বলে নিউক্লিয়ার এনভেলাপও বলা যায়, কিন্তু এনভেলাপও বলা যায়। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। সো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছিদ্র আছে। তাহলে এই ছিদ্রটার কাজটা কি ভাইয়া? নিয়ন্ত্রিতভাবে যে সকল জিনিসপত্র আদান প্রদান করা প্রয়োজন সেগুলো আদান প্রদান করবে। বিশেষ করে এই নিউক্লিয়ার পোর্টটা 9 মিলিমিটারে এত ছোট কেন ভাইয়া? এত ছোট এই কারণে যাতে শুধুমাত্র এমআরএনএ পাস করতে পারে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে একটু ব্যাপারটা বুঝাই। দেখো ভাইয়া, এক হচ্ছে এটা পৃথক করা সাইটোপ্লাজম হইতে, 1 নাম্বার পয়েন্ট।
বাইরে যে মানে পৃথক করা প্লাস সংরক্ষণ করা, প্রোটেকশন করা, এগুলো কমন কাজ ভাইয়া। প্লাস অভ্যন্তরীণ দ্রব্য এবং বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করা, অর্থাৎ সে কিছু জিনিসপত্র আদান প্রদান করার জন্য একটা কিন্তু ছিদ্র রেখে দিয়েছে। ছিদ্রের কাজটা আমরা এখন পড়তেছি, আদান প্রদান। এখন কি অ্যাকচুয়ালি আদান প্রদান হয় তোমাদেরকে বলি। এই যে ধরো এই জায়গায় যে ছিদ্রটা, এই জায়গায় যে ছিদ্রটা, এইখান দিয়ে মনে রাখবা ভিতরে mRNA তৈরি হয়, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এইসব প্রসেস কিভাবে তৈরি হয়, নাম কি, আমরা সেগুলো সব জানবো। কিন্তু এতটুকু জানো আপাতত যে ডিএনএ থেকে পরবর্তীতে mRNA তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরে। তো সেই mRNAটাকে সুন্দর মতো সাইটোপ্লাজমে পাঠাইতে হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা নিউক্লিয়াসের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটা, যে সে তার ভিতরে যে ডিএনএ আছে সেখান থেকে mRNA তৈরি করার পর সেটা অবশ্যই সাইটোপ্লাজমে পাঠাইতে হবে। কেন? যদি না পাঠাতে পারে এই mRNA সাইটোপ্লাজমে, এই mRNA থেকে প্রোটিন হবে না ভাইয়া। কি হবে না ভাইয়া? প্রোটিন হবে না। আর প্রোটিন হচ্ছে জীবনের ভাষা, প্রোটিন দিয়ে আমার সেলের সব সিগন্যাল চলে। তার মানে বুঝতে পারতেছো এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। একটা সেল সিগন্যালিং এর সাথে নিউক্লিয়াস কতটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, তাহলে এই mRNAটাকে সাইটোপ্লাজমে পাঠানো ইজ ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সো যেটা অনলি নিউক্লিয়ার পোর্ট দিয়ে পাঠানো সম্ভব। নিউক্লিয়ার পোর্টটা এই জন্য এতটুকুই ছোট, এর থেকে বেশি বড়ও হয়নি ছোটও হয়নি, কারণ শুধুমাত্র mRNA পাস করতে পারলেই এনাফ। তো আমি আজকের পর থেকে তোমাকে যখনই প্রশ্ন করবো না কেন যে ভাইয়া নিউক্লিয়ার পোর্ট এত ছোট হয়েছে কি জন্য, এটা একটু বড় হইলে কি সমস্যা ছিল, বড় হইলে তো দুইটার মধ্যে পার্থক্য বজায় রাখা যেত না, সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে। আচ্ছা তাহলে অতটুকু ছোট ছিদ্র রাখতে গেছেই বা কেন? রাখতে গেছে যাতে অতটুকু ছিদ্র দিয়ে অন্তত পক্ষে mRNAটা পাস করতে পারে, mRNA পাস করতে পারে। 100 বার কিন্তু বলে লেখাইতেছি, 100 বার বলে দিছি। এই কথাটা দয়া করে একটু সুন্দরভাবে খাতায় লিখে রাখবা বাংলা লাইনটা, নাইলে তুমি ভুলে যাবা আজীবনের জন্য কনসেপ্ট। নিউক্লিয়ার পোরের এই একটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? আরো অনেক কথাবার্তা লিখে রাখছে ভাইয়া, এগুলো একটাও মানে জাতের কাজ না, এগুলো তোমরা পড়ে তোমার বাংলা ভাষায় সাহিত্য শৈলী করে তুমি যা মন চায় লিখে দিবা, কাজ যাতে যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট এই দুইটা পয়েন্ট সুন্দর করে লেখো, পৃথক রাখা, ভিতরে জিনিসপত্রকে সংরক্ষণ রাখা এবং যোগাযোগ মেনটেন করা বলতে কি পাঠাবে অ্যাকচুয়ালি, mRNAটাকে পাঠাবে নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম। আচ্ছা এখন আসো ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম। সো আমি বলছিলাম এটার অপর নামটা ভালো করে পড়বা। সো দেখো ভাইয়া, নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আমাদের সবার আগে হালকা করে একটু হালকার উপর ঝাপসা জানা উচিত। দেখো ভাইয়া, সাইটোপ্লাজম হয় হচ্ছে কলোয়েডাল আর নিউক্লিওপ্লাজম হয় অ্যামরফাস বা অনিয়তাকার। এখন এই ওয়ার্ডগুলোর মিনিং তুমি যদি বুঝতে যাও, তোমাকে আমাকে মিনিমাম প্রত্যেকটার জন্য আমার 10 মিনিট কথা বলা লাগবে। সো আমি এটা ওয়েস্ট করবো না, তুমি আপাতত মনে রাখো এভাবেই, গুগল সার্চ করে যদি তুমি না বুঝো দেন ভাইয়াকে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? সো কলোয়েডাল এবং হচ্ছে অ্যামরফাস। তারপরে মনে রাখতে হবে যে আমাদের নিউক্লিওপ্লাজম, ওয়াই এটা নিউক্লিওপ্লাজম, বিকজ এটা কেন এত স্পেশাল, এখানে নিউক্লিক অ্যাসিড আছে। বাট সাইটোপ্লাজমে কোনো নিউক্লিক অ্যাসিড নাই ভাইয়া, সাইটোপ্লাজমে কোনো নিউক্লিক অ্যাসিড নাই। নিউক্লিক অ্যাসিড কোনগুলো তোমরা চিনো তো, ডিএনএ এবং আরএনএ, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা তারপরে নিউক্লিওপ্লাজমে এনজাইম, কোএনজাইম, প্রোটিন অনেক কিছু থাকে, ক্ষারীয় প্রোটিন, আচ্ছা সেডিমেন্টাল প্রোটিন, কোএনজাইম অনেক কিছু থাকে, কিন্তু সাইটোপ্লাজমে নাই। আচ্ছা নিউক্লিওপ্লাজমে কোনো পিগমেন্ট থাকে না, সাইটোপ্লাজমে থাকতে পারে। আচ্ছা সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু আছে, কিন্তু নিউক্লিওপ্লাজমে সেটা নাই। নিউক্লিওপ্লাজম অনলি ক্যারি করে ক্রোমাটিন তন্তু, কিন্তু সাইটোপ্লাজম ক্রোমাটিন তন্তু ক্যারি করে না, তার পরিবর্তে অনেকগুলো অঙ্গাণু ক্যারি করে, তাই না? বিভিন্ন অঙ্গাণু ধারণ করা কার কাজ? সাইটোপ্লাজমের কাজ, আমরা পড়ে আসছি। তার মানে আমরা একটু জাস্ট হালকা রিডিং দিয়ে নিলাম জিনিসটা, এটা আমাদের লাগবে না, এটা কখনোই পরীক্ষায় ডিরেক্ট এমনি জিজ্ঞেস করবে না যতটুকু জানি, এবং অনুধাবনেও আসে না, ঠিক আছে? জাস্ট জেনে রাখলাম আর কি যে নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সের একটা বড় কারণ হচ্ছে একটা মনে রাখবা, শুধু যদি একটা মনে রাখতে হয়, এই লাইনটা মনে রাখবা যে নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে,
বাট সাইটোপ্লাজমে নেভার কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। এইটাই সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে ডিফারেন্স করছে। এই কারণে দেখা যায় দুটার পিএইচও আলাদা, কারণ নিউক্লিক অ্যাসিড থাকলে এখানে অ্যাসিডিটি বেশি, তাই না? ঠিক বললাম না ভুল বললাম? না, নিউক্লিক অ্যাসিড থাকলে যে অ্যাসিডিটি বেশি এমন না, কারণ নিউক্লিক অ্যাসিডগুলোর মধ্যে ক্ষারের পরিমাণ বেশি। আসলে জিনিসটা আয়রনিক্যাল ব্যাপার, আসলে আয়রনিক্যাল ব্যাপার। আচ্ছা যাই হোক, সো অত ডিপে আমরা না যাই, কারণ অ্যাকচুয়ালি ক্ষারীয় প্রোটিনই বেশি থাকে নিউক্লিওপ্লাজমে। যাই হোক, সো মেইন কথা মাথায় রাখতে হবে যে নিউক্লিক অ্যাসিড থাকে আর থাকে না, এবং এই কারণে দেখা যায় সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমে পিএইচ এর মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, নিউক্লিওপ্লাজম কি করে? এই যে ক্রোমাটিন জালিকা ধারণ করে রাখে। ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন তন্তু, ইটস অল দ্য সেম, ঠিক আছে? ইটস অল দ্য সেম। তারপরে হচ্ছে তোমার নিউক্লিওলাসকেও ধারণ করে রাখে, নিউক্লিয়ার রেটিকুলাম ধারণ করে রাখে। নিউক্লিয়ার রেটিকুলাম আর ক্রোমাটিন জালিকা তো সেম কথা ভাইয়া, ঠিক আছে? ঘুরে ফিরে সব সেম কথা। আচ্ছা, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র, এই জিনিসটা মাথায় রাখবে। আমি তোমাদেরকে মানে প্রথম ক্লাসেও মনে হয় বলছি যে সাইটোপ্লাজম হচ্ছে এনজাইমের আধার, কিন্তু এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হচ্ছে নিউক্লিওপ্লাজম। দুইটা এমসিকিউ আলাদা করে মনে রাখবা, শেষ। ঠিক আছে, আমরা এখানে আর টাইম ওয়েস্ট করবো না। আসো, নিউক্লিওলাস, যেটার অপর নাম হচ্ছে প্রাণ কেন্দ্র বিন্দু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটা কথা বলি, তোমরা এই যে নিউক্লিয়াসটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই নিউক্লিয়াসটাকে কিন্তু অপর নাম আছে। এই নিউক্লিয়াসটাকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র। কি ডাকা হয় ভাইয়া? কোষের প্রাণ কেন্দ্র। মনে থাকবে তোমাদের ভাইয়া, কোষের প্রাণ কেন্দ্র ডাকা হয়। কি ডাকা হয়? সবাই তিনবার নিজে নিজে পড়ো। কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, অথবা কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেইন অফ সেল, মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। কি বলা হয় ভাইয়া? মিনিমাম তিনবার পড়ো, কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে কোষের প্রাণকেন্দ্র কি? নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ক কি? নিউক্লিয়াস। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আশা রাখি মনে থাকবে, বাকিটা তোমাদের এবং আল্লাহর উপর। দেখো, প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু প্রাণকেন্দ্র বিন্দু সেটা কিন্তু নিউক্লিওলাস। সেটা কি? নিউক্লিওলাস। একটু কষ্ট করে দুইটা আলাদা মাথায় রাখবা। প্রাণকেন্দ্র নিউক্লিয়াস, প্রাণকেন্দ্র বিন্দু নিউক্লিওলাস। এখন আসো ভাইয়া, এটা বোমের নামকরণ করছে, ফন্টানা আবিষ্কার করছে, এসব হ্যানতনা হিস্ট্রি দেখলা। কাজ কি ভাইয়া? একটাই মেইন কাজ, বিভিন্ন আরএনএ সংশ্লেষণ করা। এবং তার মধ্যে একটা আরএনএ হচ্ছে আরএনএ, তাই না? একটা আরএনএ হচ্ছে আরএনএ। আমরা জানি এই আরএনএ থেকে কি তৈরি করতাম ভাইয়া? রাইবোজোম তৈরি করতাম। এটা থেকে জানি কি তৈরি করতাম ভাইয়া? রাইবোজোম তৈরি করতাম। তাই অনেক অনেক বইয়ে এই কথাটাও লেখা আছে যে রাইবোজোম তৈরির কাজ হচ্ছে নিউক্লিওলাস। এই যে দেখো, রাইবোজোম সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পয়েন্ট মেইনলি মনে রাখবো। একটা হচ্ছে বিভিন্ন আরএনএ সংশ্লেষণ করে, তার মধ্যে একটা তো আরআরএনএ, অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট চাইলে বানাই ফেলতে পারি, রাইবোজোম তৈরিতে তার একটা ভূমিকা আছে। আরেকটা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, 3 স্টার। নিউক্লিওলাসে যদি একটা কাজ মুখস্থ রাখো, অ্যাটলিস্ট মনে রাখবা বিভিন্ন নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। 2 নম্বরে মনে রাখবে হচ্ছে আর বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করতে পারে। আর একটু মনে রাখলে তখন মনে রাখবা আরএনএ মধ্যে তো একটা বেশি স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে আরএনএ, তাহলে সেটা রাইবোজোম তৈরি করে, তার মানে রাইবোজোম তৈরিতেও তার একটা ভূমিকা আছে। তাহলে বলো আমাকে, যে সবাই বলতে হবে যে নিউক্লিওলাসের একটা কাজ বলতে হলে কি বলবো? কি কি ভান্ডার হিসেবে কাজ করে? কিসের ভান্ডার? নিউক্লিওলাস। এই যে ছোট্ট বিন্দু নিউক্লিয়াসের ভিতরে, এই যে ছোট্ট বিন্দু, প্রাণকেন্দ্র বিন্দু, এই বিন্দুর কাজ কি? ভান্ডার হিসেবে কাজ করে। কিসের? নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এছাড়া কি করে ভাইয়া? আরএনএ সংশ্লেষণ করে বিভিন্ন ধরনের। তার মধ্যে একটা কি ভাইয়া? আরএনএ। এটা থেকে কি হয়? রাইবোজোম তৈরি হয়। তার মানে রাইবোজোম তৈরিতে তার একটা ভূমিকা আছে। শেষ। শূন্যমতো কাজ পারবা? পারা যাবে? পারা যাবে। লাস্টে প্রোটিন সংশ্লেষণ মনে রাখলে থাকলা, না রাখলে নাই। কারণ আমরা জানি অ্যাকচুয়ালি রাইবোজোম যেহেতু তৈরি করে, আর রাইবোজোম থেকে তো প্রোটিন তৈরি হয়, তাহলে এইটাও আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। দেখো কত সুন্দর, দেখো পড়া সুন্দরী পড়া। জাস্ট আমি নিউক্লিওলাসের মধ্যে আমরা একটা কথা একটু জোর করে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে একটা জিনিসের ভান্ডার হিসেবে কাজ করে। কিসের ভান্ডার? নিউক্লিওটাইডের। এটা পড়া শেষ। এখন আমি আরএনএ নিয়ে কথা বলবো। এখন নিউক্লিওটাইডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আরএনএ পড়েও যায়, কিন্তু আমরা এখন আর কমপ্লেক্স চিন্তা করবো না, আলাদা করে আরএনএ তৈরি করে এটা মনে রাখলাম।
তার মধ্যে একটা হচ্ছে আরআরএনএ, সেখান থেকে রাইবোজোম হবে, তাহলে রাইবোজোম তৈরির কথা বলবো। রাইবোজোম থেকে আবার প্রোটিন হবে, তাহলে প্রোটিন শোষণে তার একটা ভূমিকা আছে, সেটাও বলবো। কথা বোঝা গেছে কি? বোঝা গেছে, সবগুলা পয়েন্ট আমরা বলতে পারবো একটু চিন্তা করলেই। এখন আসো নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, অর্থাৎ সব হচ্ছে একই কথা, সবের মিনিং সেম। ঠিক আছে, সবের মিনিং সেম। এটা কি হিসেবে কাজ করবে বলো তো ভাইয়া? ক্রোমাটিন তন্তু বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করবে। আচ্ছা লাল কালি এনে কি হবে? বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে, বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে। বিভিন্ন প্রকার প্রকরণ, মিউটেশন এগুলোতে মুখ্য ভূমিকা রাখে। এমআরএনএ সংশ্লেষণের মাধ্যমে প্রোটিনে বার্তা প্রেরণ করে। আমরা একটা লাইনে মনে রাখলাম, শেষ, আর দরকার নেই, এখানে অনেক ভেজাল। আচ্ছা, ক্রোমোজোম শব্দটা কোথা থেকে আসছে? ক্রোমোজোম, আমরা যদিও ক্রোমাটিন নিয়ে আগে কথা বলার দরকার ছিল। ক্রোমোজোম, দেখো ক্রোমো শব্দের অর্থ হচ্ছে ক্রোমো। এই যে আমরা যে গুগল ক্রোম দেখি না, গুগল ক্রোমের কালারটা দেখছো একটু বিভিন্ন রঙিন না? মনে আছে? মানে আমরা যে গুগল ক্রোম চালাই, এখানে লোগোটা কীরকম? নীল, সরি, হ্যাঁ, সবুজ থাকে, লাল থাকে, প্রবাবলি নীলও থাকে। সো এরকম অনেক রং আছে। সো ক্রোম শব্দের অর্থ হচ্ছে বর্ণ। ক্রোম শব্দের অর্থ হচ্ছে বর্ণ। আর সোম, সোম শব্দের অর্থ হচ্ছে সোমা থেকে আসছে, সোমা শব্দের অর্থ হচ্ছে দেহ। তার মানে বর্ণযুক্ত দেহ বা মানে অর্থাৎ রঙিন দেহ বা রঞ্জিত দেহ। তাহলে এটা হচ্ছে রঞ্জিত দেহ। রঞ্জিত মানে হচ্ছে রং দিয়ে যাকে রং করা হয়েছে তারপরে হচ্ছে রঞ্জিত বলে, রঞ্জিত দেহ। ঠিক আছে, রঞ্জিত দেহ। এই যে ক্রোমো মানে হচ্ছে রং, কালার, সোম মানে হচ্ছে বডি, অর্থাৎ কালার্ড বডি, কালার্ড বডি বা রঞ্জিত দেহ। সো এটা কে আবিষ্কার করছে? এটা পরীক্ষা অনেকবার বিভিন্ন জায়গায় আসছেও। সো মাথায় রাখবা, আবিষ্কার করছে হচ্ছে একজন বিজ্ঞানী যার নামের শুরু হচ্ছে ভাইয়ার নামের মতোই, সামিউল হকের এস দিয়ে। তার নাম হচ্ছে স্ট্রাসবার্গার। ঠিক আছে, তোমরা অনেকে বার্গার খাইতে পছন্দ করো, সো মনে রাখবো ওই বার্গার থেকে স্ট্রাসবার্জার বা স্ট্রাসবার্গার। এখন নামের বানান এক একজন এক একভাবে উচ্চারণ করে, কেউ স্ট্রাসবার্গার বলে, কেউ স্ট্রাসবুর্গার বলে, কেউ স্ট্রাসবার্জার বলে, মানে কনফিউশনের শেষ নাই। তো যাই হোক, আমরা একটা দেখে নিব। স্ট্রাসবার্গার উনি হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোসোম আবিষ্কার করছে। ক্লিয়ার? নামকরণ কে করছে ভাইয়া? নামকরণ হচ্ছে ওয়েল্টার ফ্লেমিং, এটার নাম দিছে হচ্ছে ক্রোমাটিন। ওয়েল্টার ফ্লেমিং নাম দিছে হচ্ছে ক্রোমাটিন, বাট পরবর্তীতে ওয়েল্ডার এসে ক্রোমোজোম শব্দটা ব্যবহার করছে। তাহলে ওয়েল্ডারই আসলে সত্যিকার অর্থে ক্রোমোজোম শব্দটা নামকরণ করছে। ক্রোমাটিনটা ফ্লেমিং করছে, কিন্তু তোমার এই ওয়েল্ডার করছে হচ্ছে ক্রোমোজোম। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি ভাইয়া, তোমাদের যদি ইতিহাস মনে না থাকে না, আসলে বাদ দাও। মানে এইটা শুরুর দিকে এত ইতিহাস তুমি মনে রেখে পারবাও না, কুলাইতে পারবা না। এখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করো ভাইয়া। কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে ইতিহাস একদিন কোনো না কোনো এক সময় পড়তে পড়তে তোমার মনে চলে আসবে। ঠিক আছে, সো ইতিহাস মনে না থাকলে এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করো না আপাতত। ঠিক আছে, এখন তোমাদের বেসিক বিল্ডিং টাইম। তোমরা এখন মানে বেসিক্যালি এইসব জিনিস মুখস্থ করার পিছনে টাইম দেওয়ার থেকে ভালো হচ্ছে তুমি আগে মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। হ্যাঁ, সো ক্রোমোজোমের কাজগুলো আছে সেখানে সেম জিনিস। ক্রোমাটিনের ব্যাপারে যে কথাগুলো বলছি, ক্রোমোজোমের ব্যাপারেও সেম কথাগুলো বলা সম্ভব। ক্রোমোজোমের ব্যাপারেও সেম কথাগুলা বলা সম্ভব। বুঝে আসছে? সো আমরা এভাবে কাজগুলো পড়ে নিব। কাজ এত মানে আমি এভাবে আলাদা করে বলতেছি না, যে কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দাগায় দিচ্ছি। এছাড়া মোটামুটি সবটাই ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের মধ্যে জিন বা ডিএনএ থাকে। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে সবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট একদম কড়া কড়া লাইনগুলোকে একটু আমি দাগাই দিচ্ছি, তোমরাও কাজ লেখার পরে একটু কড়া লাইনগুলো দাগাই নিও। আর কাজ পারলে লিখিও না, হ্যাঁ, কারণ কাজগুলো বইয়ে আছে, তোমরা সুন্দর মতো কাজ লিখে নিতে পারো বই, অথবা বই থেকে দেখে বই থেকে সুন্দর মতো কাজগুলো তুলো। আমার স্লাইড থেকে কাজ তোলার দরকার নাই। যেই কাজ আমি তুলতে বলবো নেমোনিক্স দিয়ে দিব, সেই কাজগুলোই ভালো করে পড়বা। যেমন আমি এই কাজ আমি আলাদা করে পড়াইও নেই। ঠিক আছে, আসো এখন আমরা একটু রিভিউ করি। মানে আমরা যা পড়ছি না, এখন একটু আমরা একটু রিভিউ করব। আমরা এখন একটু রিভিউ করব, রিভিউ। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন, দ্বিস্তরী, ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ সেম লিপোপ্রোটিনের জিনিসপাতি। ব্যাস হচ্ছে কত? 9 মিলিমিটার। তারপর হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস কতটুকু ভাইয়া? তরল দ্বারা পূর্ণ, 10 থেকে 15 ন্যানোমিটার না ন্যানো মাইক্রোমিটার নাকি? ন্যানো মাইক্রোমিটার না ন্যানোমিটার? আচ্ছা, এটা তোমরা একটু বই থেকে দেখো, আমার একটু কনফিউশন আছে এখানে। যেহেতু ন্যানো মাইক্রোমিটার লিখছে, মানে ন্যানো আবার মাইক্রোমিটার দিছে,
আমার এখানে একটু কনফিউশন অ্যারাইজ করলো, ঠিক আছে, একটু বই থেকে দেখে নিবা। 10 to 15 এই কথাটা ঠিক আছে, তার মানে পেরিনিউক্লিয়ার স্পেস আরও ছোট যদি ন্যানো মাইক্রোমিটার হয়, ন্যানো মাইক্রোমিটার, আর এটা হচ্ছে ন্যানোমিটার, 9 ন্যানোমিটার। নিউক্লিওপ্লাজম ক্যারিওলিম্ফ হচ্ছে অপর নাম। দেখছো যেগুলো আমি এখানে রিভিউ কেন করাচ্ছি ভাইয়া, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলো আমি আবার রিভিউ করাচ্ছি। তুমি যদি নিউক্লিয়াসের ভৌত গঠনে শুধুমাত্র এগুলো লিখতে পারো বা এখান থেকেও বাছাই করে লাইন লিখতে পারো, মোর দেন এনাফ, কিন্তু ছবিটা যাতে 110% কারেক্ট হয়, এটা যাতে ভুল না হয়। ক্যারিওলিম্ফ এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র। নিউক্লিওপ্লাজমে অনেক বেশি প্রোটিন থাকে, আজিবুর রহমান স্যার বলছে এটা, ঠিক আছে, মূলত প্রোটিন দিয়ে তৈরি, কোনো রঞ্জক পদার্থ থাকে না, আজিবুর রহমান স্যারের লাইন, ঠিক আছে। এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে লেগে যাবে। নিউক্লিওলাসে বলছি না ভাইয়া, একটা কথা মনে রাখলে সেটা মনে রাখবে, নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওলাসের কোনো ঝিল্লি আবিষ্কার হয় নাই, নিউক্লিওলাসের কোনো ঝিল্লি নাই। নিউক্লিওলাস কোথায় অনুপস্থিত, এটা অনেক সময় আসতে পারে, এটা আমাদের হাসান স্যারের বই না, আজিবুর রহমান স্যারের বই, এটা আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে মেডিকেল অ্যাডমিশনের সময় পড়াই, অনেক সময় স্টুডেন্টদেরকে, সব সময় পড়াই না। সো মনে রাখতে পারো অনুপস্থিত হচ্ছে স মানে হচ্ছে শুক্রাণু এবং শ্বেত রক্তকণিকা, এই দুই জায়গায় নিউক্লিয়াস থাকে না। সো তোমরা চাইলে এই এক্সট্রা ইনফরমেশনটা এখনই মুখস্থ করে রাখতে পারো আলাদা করে, হ্যাঁ, আলাদা করে লিখে মুখস্থ করতে পারো। তারপরে হচ্ছে আরও অনেকগুলো কথা লিখছে, দরকার নাই এগুলো আপাতত। আমরা কোষ বিভাজনের সময় কোথায় অদৃশ্য হয় না হয় এগুলো আমরা আলটিমেটলি ওই কোষ বিভাজন চ্যাপ্টারেই পড়বো, এখানে আর পড়ার দরকার নেই। ক্রোমাটিন তন্তু কোন ধরনের রং নেই, ফুলজিন রং, রংটার নাম হচ্ছে ফুলজিন রং, জানতে পারো। ক্রোমোজোমূলক নিউক্লিয় প্রোটিন, আচ্ছা ঠিক আছে, ওকে। হিস্টোনাস ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, এই কথাটা জাস্ট লিখে রাখো। আমরা এগুলোর এক্সপ্লেনেশনে আসবো, কীভাবে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু তৈরি, আমরা এগুলোর এক্সপ্লেনেশন আসবো ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রিভিউ করে দিলাম, হ্যাঁ। এখান থেকে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট লাইনগুলো যদি তুমি তুলে দাও, তাতেও কিন্তু তোমার নিউক্লিয়াসের ভৌত গঠন লেখা হয়ে যাবে সুন্দর মতো, বুঝছো? আচ্ছা, এখন আমরা একটা জিনিসে আসি, আমরা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, একটা এমসিকিউ আসে, ক্রোমোজোম সংখ্যা। আসো ভাইয়ার স্পেশালিটি যেখান থেকে তোমরা প্রুফ পাবা, এটা হচ্ছে এমন একটা চার্ট, কারণ ভাইয়া এসব চার্ট মুখস্থ করা দিতে এক্সপার্ট, কারণ এসব চার্ট পরীক্ষায় আসে, তোমরা পারো না, তোমরা ভুল করো, এই জায়গায় হচ্ছে ভাইয়া একটু ভাব নিতে আসি আর কি, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যার চার্ট বইয়ে আছে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা এইচএসসিতে তো আসেই, অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তো এই চার্টটাকে বলা হয় মাস্টার একটা চার্ট, মানে লিটারালি এই চার্ট মুখস্থ না করতে পারলে স্টুডেন্টরা দেখা যায় কি উইকলি পরীক্ষা, ডেইলি এক্সাম অনেক খারাপ করে, কারণ হচ্ছে এখান থেকে 2-3টা এমসিকিউ প্রত্যেকবারই দিয়ে দেয়, ইভেন ভর্তি পরীক্ষাও আসে। তাহলে আমরা এত বড় চার্ট আমরা কেমনে মনে রাখবো ভাইয়া? দেখো তো, ধানের হচ্ছে 24টা ক্রোমোজোম থাকে, গমের হচ্ছে 42টা, ছাগলের হচ্ছে 60টা ক্রোমোজোম, আমরা তো মনে রাখার কোনো ওয়ে পাচ্ছি না ভাই, আপনি আমাকে একটু ওয়েটা শিখিয়ে দেন। আসেও আমরা সুন্দরভাবে ক্রোমোজোম সংখ্যা কীভাবে মনে রাখা যায় আমরা টেকনিক শিখে ফেলি। প্রস্তুত তো তোমরা? প্রস্তুত? ঠিক আছে, সো আমরা শুরু করি। দেখো ভাইয়া, আমরা কিছু টেকনিক অবলম্বন করব, আসো। কি কি অবলম্বন করো? ফার্স্ট অফ অল, ধান এবং টমেটোর দিকে লক্ষ্য করি। দুইটার ক্রোমোজোম সংখ্যায় খেয়াল করলে দেখবা 24, খেয়াল করছো? 24 মাথায় রাখি। তারপরে খেয়াল করো গম, এইটা 24-এর পুরো উল্টা, 42, খেয়াল করছো? করছি ভাইয়া। আলুর দিকে খেয়াল করো, 48, এটা 24-এর পুরো দ্বিগুণ, খেয়াল করছো? আমরা এই চারটাকে একসাথে পড়বো, আসো। সামিউল ভাইয়ার স্পেশাল টেকনিক, ঠিক আছে, আসো। ধান, টমেটো, একটু চিন্তা করো, ধান থেকে কি হয়? চাল হয়, চাল থেকে ভাত হয়, ভাতের সাথে আমরা টমেটোর সালাদ খাইতে পছন্দ করি, তাই না? ভাতের সাথে টমেটোর সালাদ খাইতে পছন্দ করি, যেহেতু দুটো জিনিস একটা একই সাথে খাওয়া হয়, এই দুইটার ক্রোমোজোম সংখ্যা দিয়ে দিব আমরা সুন্দর মতো 24। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? ঠিক আছে। এখন আসো, যারা ধান অর্থাৎ ভাত খাইতে পারে না, যেমন ডায়াবেটিস রোগী বা হচ্ছে যাদের
সুগারের সমস্যা আছে সোজা কথা, তারা রাতে ভাত না খেয়ে তাদেরকে ডাক্তার বলে রুটি খেতে। রুটি হয় গমের, রুটি হয় গমের রুটি। তাহলে তারা যেহেতু ধানের উল্টাটা খায়, অর্থাৎ ধান অর্থাৎ ভাত খাইতে পারে না, ভাতের উল্টা হচ্ছে গমের রুটি, ঠিক আছে, তাহলে সেটা হইতে হয় গম হবে এটার উল্টা 42। মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো, ভাত হচ্ছে আমাদের দেশের প্রধান খাদ্য, কিন্তু অনেক দেশে ভাতের পরিবর্তে তারা গোল আলু খাইতে পছন্দ করে, ঠিক আছে। তাইলে যেহেতু আমাদের দেশ হচ্ছে গরিব দেশ, যারা আলু খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওয়েজেস খায়, তারা ভেরি মাচ পশ, তারা আমাদের মতো গাইয়া না। তার মানে তারা আমাদের থেকে ফার ডেভেলপড। কেমন ডেভেলপড? ডাবল। তো আমরা এখানে ডাবল করে দিব জিনিসটা। ধরো ধানের পরিবর্তে আসছে কি গোল আলু, গোল আলু, তাহলে সেটা ডাবল করে দিব, 2 গুণ করে দিব 24-এর, 24-এর 2 গুণ করে দিয়ে আমরা লিখবো হচ্ছে 24 দুগুণে 48। বুঝে আসছে? এখন ভাইয়া আরেকটা জিনিস মাথায় রাখবো, গ দিয়ে গোল আলু, গ দিয়ে গরিলা, গ দিয়ে গোল আলু, গ দিয়ে গরিলা, গরিলাও 48। দেখো কয়টা মুখস্থ করলাম, ধান, টমেটো, গম, গোল আলু, গরিলা, মোট মাঠ 5টা মুখস্থ করে ফেলছে। 1 2 3 4 5, 5টা মুখস্থ করে ফেলছে। মুখস্থ হয়েছে 5বার। ভাইয়া যেভাবে বলছে সেভাবে মনে রাখো। ধানে ভাতের সাথে টমেটো খায়, টমেটোর সালাদ খায়, সেটা হচ্ছে 24। যারা ধান খায় না, গম খায়, গমের রুটি খায়, তারা হবে উল্টা, অর্থাৎ 42। আর যারা গোল আলু খায় তারা আমাদের থেকে আরো বেশি পশ, তাহলে তারা হবে ডাবল স্ট্যান্ডার্ড, আমাদের থেকে ডাবল, তাহলে 48। এবং গোল আলুতে গ আছে, গতে গরিলা, সেও হবে 48। মনে থাকবে? 5টা শেষ, চোখের পলকে 5টা পড়া শিখা শেষ। শেষ কি না ডান লেখো, ঠিক আছে? কমেন্ট তো করতে পারতেছি না, ডান লিখতাম না, ডান লিখতে বলতাম। 5টা লেখা শেষ, 5টা পড়া শেষ। এখন আসো গরু ছাগল, এই দুইজন হচ্ছে সেম জাতের জিনিস, ওদের দুইজনে হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা 60। তুমি মনে রাখবা গরু মানে হচ্ছে ষাঁড়, গরুর মধ্যে একটা জাত আছে কি ছেলে গরু, বলা হয় ষাঁড়। তাহলে ষাঁড় থেকে 60 মনে থাকবে কিনা ভাইয়া? ষাঁড় থেকে 60 মনে থাকবে কিনা ভাইয়া? ষাঁড় থেকে 60 মনে থাকবে কিনা ভাইয়া? থাকবে ইনশাল্লাহ। সো গরু যেখানে ছাগল সেখানে, গরু ছাগল, তাইলে 60 মনে থাকবে? মনে থাকবে, শেষ। এখন আসো ভাইয়া, মানুষ, ওরে মানুষ, মানুষ হোমো সাপিয়েন্স, তার ক্রোমোজোম সংখ্যা আমরা জানি 46। এটা নতুন করে বলার কিছু নাই, কিন্তু মানুষের সাথে আরেকটা মিল আছে। আমরা মানুষের সাথে মানুষের সাথে মানুষের সাথে আরেকজনের মিল পাবো, সেটা হচ্ছে রেশম পোকা। কই গেল? নাই এখানে, নাই এখানে, নাই। আমরা এখানে সিলেক্টিভলি চুজ করার কারণে নাই, বইয়ে কিন্তু রেশম পোকার কথা বলা আছে। তাহলে মানুষ এবং রেশম পোকা, মানুষের 46, রেশম পোকা সেটা কত? সেটাও 46। এবং দেখো এক্সপেরিমেন্ট করা হয় দুইভাবে, একটা হচ্ছে মানুষের উপর এক্সপেরিমেন্ট, আরেকটা হচ্ছে ল্যাবে গিনিপিকের উপর এক্সপেরিমেন্ট করা হয়। সো গিনিপিক যেহেতু মানুষের বিকল্প, যেইখানেই বিকল্প, দেখো ধানের বিকল্প গম, যেইখানেই বিকল্প, কথাটা বিকল্প মানে উল্টে যাবে, 46 থেকে হয়ে যাবে 64। গিনিপিকের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 64, এখানে আছে গিনিপিক আছে, এই যে 64, এই যে পাইছো ভাইয়া। দেখো কত সোজা করে পড়াচ্ছি, কত যে সোজা করে পড়াচ্ছি, এটা তোমাদেরই বলার বাহিরে, বুঝছো? দেখো পারবা কিনা। গিনিপিগ যেহেতু মানুষের বিকল্প এক্সপেরিমেন্ট করার জন্য, কখনো কখনো মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয়। এই যে আমরা এগুলো নিয়ে কথা না বলি, হ্যাঁ বুঝতে পারতেছি মানুষের উপর কখন এক্সপেরিমেন্ট করা হয়। এটা ল্যাবেও করা হইতে পারে, বাস্তব জীবনেও করা হইতে পারে, বিভিন্নভাবে করা হইতে পারে। মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয়, যখন মানুষকে দিয়ে এক্সপেরিমেন্ট করে না, জেনারেলি আইডিয়াল কি গিনিপিগের উপর এক্সপেরিমেন্ট করা লাইব্রেরিতে। সো মানুষের বিকল্প, সো বিকল্প হবে ডাবল, মানে ডাবল না, উল্টে যায়। ইধার কা নাম্বার ইধার, ইধার কা নাম্বার ইধার, ঠিক আছে? সো 64 মনে থাকার কথা। এখন আসো আমরা কি কি বললাম, কি কি জানলাম। আমরা এটা জানলাম একটা পার্ট,
আরেকটা পার্ট আমরা এটা জানলাম। আচ্ছা, তারপরে আমরা সরি গরু থেকে ষাঁড়ের কথা মনে রাখতে বলছি। ধুরো, ষাঁড় লেখাটাও বোঝা যাইতেছে না, কি যে লিখি আমি, মাঝে মাঝে লেখা এত বাজে করে ফেলি। তো গরু ছাগল ষাট, এটাও পড়াইলাম। আর কি পড়াবো? আচ্ছা, পেঁয়াজ ভুট্টো মনে রাখবা। ভুট্টো সাহেব, আমরা যে ভুট্টো সাহেব আমরা ওই যে ইতিহাস পড়ে আসছি তাই না, পাকিস্তান আমলে ভুট্টো সাহেব চায় নাই বাংলার মানে স্বাধীনতা বলো, সরি মানে বাংলা ভাষা হোক, সো এগুলো বিরুদ্ধে ভেটো দিছিল। সো এই জন্য তুমি চিন্তা করতেছো ভুট্টোকে বিষ দিয়ে মেরে ফেলবা, তাই না? সো ভুট্টোর প্রতি তুমি যখন ইতিহাসগুলো পড়তেছিলা তোমার মনের মধ্যে অনেক ক্ষোভ জাগছে যে ভুট্টো সাহেব খুব খারাপ একটা লোক। সো এই যে খারাপ একটা লোকটা তোমার মনে হয়েছে যে ভাই ওরা বিষ দিয়ে মেরে ফেলবা, সো ভুট্টোকে বিষ দিয়ে মেরে ফেলো, ঠিক আছে? সো ভুট্টো ইকুয়ালস টু বিষ, মনে থাকবে? ভুট্টোকে বিষ দিয়ে মেরে ফেলো, ভুট্টোকে বিষ দিয়ে মেরে ফেলো, মনে থাকবে? মনে থাকবে। আর কি আছে ভাইয়া, কেমনে মনে রাখবো? দেখো 14, শশা এবং পাট, এই দুইটাই হচ্ছে 14। খেয়াল করছো? খেয়াল করছো ভাইয়া? খেয়াল করছো ভাইয়া? দেখো এই দুইটা হচ্ছে 14। কেমনে মনে রাখতে পারি ভাইয়া? 14 না, 14 মনে রাখবা পাশ, মনে রাখবা 14তে পাশ, পাট এবং শশা, মনে থাকবে? মনে হয় থাকবে, ঠিক আছে? 14তে পাশের কথা মনে রাখবা। আচ্ছা, তারপরে তামাক হচ্ছে 28। আচ্ছা এগুলো দরকার নেই, দাঁড়াও ওয়েট এ মিনিট। সোনা ব্যাং, দেখো সোনা ব্যাং 26 মনে রাখা কিন্তু সোজা। দেখো একটু খেয়াল করলে বুঝবা এটা মনে রাখা কেন সোজা। দেখো সোনা ব্যাঙের দিকে তাকাও, সোনা ব্যাঙে দন্তেশ্ব আছে, সোনা ব্যাং থেকে আমি মনে রাখতে পারি স্বাধীনতা দিবসের কথা, স্বাধীনতা দিবসের কথা মনে রাখতে পারি। তো স্বাধীনতা দিবস হচ্ছে কত? 26শে মার্চ। স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। কোথা থেকে কোথায় নিয়ে গেছে দেখছো ভাইয়া? সোনা ব্যাংক থেকে স্বাধীনতা দিবসের কথা মনে রাখবে, স্বাধীনতা দিবস কোন দিন? 26শে মার্চ। এখন যারা স্বাধীনতা দিবস জানো না কোন তারিখে, তাহলে তাদের জন্য কিন্তু আবার কোর্টে নিয়ে গেল। আচ্ছা যাই হোক, সো অনেক সময় সাংবাদিককে প্রশ্ন করলে ভেবা চেকে খেয়ে যাও, বিজয় দিবস কোনটা, স্বাধীনতা দিবস কোনটা, ভাষা দিবস কোনটা, শহীদ শহীদ ওই তো বুঝতে পারতেছো তো তোমরা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটা, সো অনেক পেঁচায় ফেলো। তো আসো, এখন হচ্ছে গৃহমাছি। আচ্ছা সবগুলো লাল দিয়ে ইয়া করি। গৃহমাছি, গৃহ মানে গৃহ শব্দ থেকে আমি মনে রাখতে পারি বাড়ি, গৃহ থেকে মনে রাখবে বাড়ির কথা মনে আসে, তাই না? গৃহ থেকে শব্দ কিসের কথা মনে আসে? বাড়ির কথা। বাড়ি থেকে 12, বাড়ি থেকে 12 কথার কি মনে আসবে না? তাহলে গৃহমাছি হচ্ছে ক্রমোদ্গম সংখ্যা কত? 12, মনে থাকবে ভাইয়া? মনে থাকবে। আসো কিউলেক্স মশা নিয়ে পড়ি, কিউরিসিটির সাথে কিউলেক্স মশা নিয়ে পড়ি, কিউরিসিটির সাথে। কিউলেক্স মশার কথা বললে আমার কারণে কেন জানি কিউবের কথা মনে আসে, কিউব একটা ঘনকের কথা মনে আসে। আচ্ছা বলো তো ভাই, একটা ঘনক বা কিউবের কয়টা সারফেস আছে ভাইয়া? বুঝে ফেলছো, 6টা সারফেস। তো 6টা তল থেকে আমরা কিউলেক্স মশা থেকে আসবো কিউবের কথা। আচ্ছা মশার কথা যেহেতু আসছে, আচ্ছা মনেই থাকবে তোমার, তাই না? এইভাবে করলে মনে থাকবে তোমার। আচ্ছা প্রবাবলি 8 দিয়ে কোনটা জানি ছিল, শুধুমাত্র মাছি, প্রবাবলি গৃহমাছি বাদ দিয়ে শুধু মাছি হয়, ক্রমোদ্গম সংখ্যা হয় 8। তুমি সেভাবে মনে রাখবে, সেটা কীভাবে মনে রাখবে একটু বইয়ে দেখো, এরকম আছে প্রবাবলি হাসিম স্যারের বইয়ে শুধু মাছি দিয়ে। সো মশা যেহেতু 6, তাহলে মশা থেকে একটু বড় ভার্সন হচ্ছে মাছি, তাহলে তার ক্রমোদ্গম সংখ্যা কত হবে? 8 হবে। আর গৃহমাছি বলে সেটা কিন্তু আলাদা, মুসা ডোমেস্টিকা, সেটা হচ্ছে ভাই তোমার 12, বাড়ি 4 12। আচ্ছা মনে থাকবে, সবগুলোই তো পড়ে ফেলছি ভাই, সব ডান। এখন পেঁয়াজের কথা বাকি আছে না? 16তে পেঁয়াজ, আরও কিছু বাকি ছিল, এদিকে লেখা নাই, আমরা এদিকে দেখি। দেখো 18 দিয়ে একটা ক্রোমোজোম সংখ্যা ছিল, আমার এখন মনে পড়ছে 18। সো আমরা জানি 18-র আগে বিয়ে করা হচ্ছে তো ঠিক না, তাই না? সো এই জন্য মনে রাখবো 18-র আগে বিয়ে করলে চিন্তা করবা মূলাও দিবে না বাপে, বুঝছো?
18 আগে বিয়ে করা যাবে না, 18 আগে বিয়ে করলে তোমার কেউ করবে না, মানে মেয়ের বাপে মূলাও দিবে না তোমার, ঠিক আছে? সো এটা মনে রাখবা। সো মূলা মানে হচ্ছে মূলা, আর বাপে মানে হচ্ছে বাঁধাকপি এবং পেঁপে। তাহলে পেঁপে, বাঁধাকপি, মূলা এগুলোর ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 18। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, 18 আগে বিয়ে করলে মূলাও দিবে না বাপে। বাপে। আর 16তে হচ্ছে পেঁয়াজ, ক্রোমোজোমে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। এটা এমনি সবারই মুখস্থ থাকার কথা, কারণ এটা সে 9-10 থেকে পড়তে আসো। আমরা একটা এক্সপেরিমেন্ট থেকে সেই পড়তে আসি যে 16 হচ্ছে পেঁয়াজের মানে ক্রোমোজোম সংখ্যা, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। আচ্ছা, তা আমরা কিছু জিনিসের জন্য আমরা নেমোনিক ছাড়াই মুখস্থ করবো বাকি যা আছে, যেমন কবুতর 80। আচ্ছা হোল্ড এ সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা কি যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি ভাইয়া, কবুতর হচ্ছে 80, ঠিক আছে? তারপর হচ্ছে যে তামাক হচ্ছে 28। খেয়াল করে দেখবে আমরা যেগুলো বাকি রেখে গেছি সবগুলোর মধ্যে 8-এর একটা কানেকশন আছে। যেমন দেখো কবুতর হচ্ছে 8 গুণ 10 80, তারপর তামাক হচ্ছে 28, সামনে 2 আছে। তো এরকম আর কি, তামাক আর কবুতরটা আমরা একটু আলাদা করে মনে রাখতে পারি চাইলে, কারণ মানে আর কোনো তেমন কিছু বাকি থাকে না। ঠিক আছে, কেমন লাগলো? আশা করি তোমাদের ক্রোমোজোম সংখ্যা মুখস্থ হয়ে গেছে। তো কতক্ষণ হলো ক্লাস দেখি তো? আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমাদের 1 ঘন্টায় মোটামুটি আমরা যা পড়ার আছে অনেক কিছু আমরা পড়ে ফেলছি। এখন আমরা একটু সামনের দিকে আগাই। ক্রোমোজোম সংখ্যা নিয়ে আমাদের কিছু আরও তথ্য জানা রাখছে, যে আচ্ছা এগুলো লাগবে না, সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম সংখ্যা কোথায় পাওয়া গেছে এগুলোর কিছু ডাটা আছে। তোমরা যদি সব পড়া শেষ হয়ে যায় তাহলে এগুলো দেখতে পারো। যেমন ফানবর্গেতে পাওয়া গেছে হচ্ছে 1200 পর্যন্ত ক্রোমোজোম সংখ্যা, পুষ্পকবিতে 530 পর্যন্ত শেষ, প্রাণীতে সর্বোচ্চ পাওয়া গেছে 1600 পর্যন্ত। সো কোথায় পাওয়া গেছে নামগুলো লেখা আছে। তো তোমরা চাইলে হাইয়েস্ট রেকর্ডেড মানে ক্রোমোজোম সংখ্যা এটা তোমরা শেষে মুখস্থ করতে পারো, বাট এখন দরকার নাই, আপাতত দরকার নাই। সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা কোথায় কোথায় পাওয়া গেছে? পুষ্পকবিদের ক্ষেত্রে হচ্ছে 4 এবং প্রাণীর ক্ষেত্রে হচ্ছে 2। তাহলে প্রাণীতে হচ্ছে বেশিটাও বেশি আবার কমটাও কম, একটু মনে রাখার কিন্তু সোজা। যেমন দেখো প্রাণীতে হচ্ছে 1600 ভাই, প্রাণীতে হচ্ছে হাইয়েস্টটাও বেশি আবার লোয়েস্টটাও, একদম লোয়েস্ট হচ্ছে দেখো 2 আর 1600, 2 আর 1600, ঠিক আছে? আর পুষ্পগতিকে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 530, এই যে, ঠিক আছে? ফানবর্গে তো 1200 পর্যন্ত পাওয়া গেছে। এগুলো চাইলে একটু মনে রাখতে পারো, এগুলো অতটাও যে খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু অ্যাটলিস্ট আমি যেগুলো পড়াই দিয়েছি সুন্দর মতো নেমোথিসিস আছে, ওই চার্টটা মুখস্থ করতে হবে ভাইয়া। ওই চার্ট কীভাবে মুখস্থ করতে হবে টেকনিক শিখাই দিছি ভাইয়া, এখন আর মুখস্থ করতে বিন্দুমাত্র কষ্ট তোমাদের হওয়ার কথা না। সো এখানে আমরা ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার অনেকগুলো কথা বলছি। আল্লাহ, আসো সামিউল ভাইয়ার বেসিক আলোচনাতে তোমাদের স্বাগতম। আমরা এখন আবার আলোচনা করব বেসিক কিছু কথাবার্তা। আচ্ছা একটু মোটা করে নিই। বেসিক ডিসকাশন, ওকে? কিসের উপর? ক্রোমোজোমের উপর, ক্রোমাটিনের উপর, এগুলোর উপর। ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, এসব কি? এসব কি ভাইয়া? এসব কি? আমরা আজকে এটাই জানার চেষ্টা করব। হোয়াট আর দিস? এগুলো কি, কিভাবে আসলো? খুব ঠান্ডা মাথায় পড়বো আজকে, একটু ঠান্ডা মাথায় সব বোঝার চেষ্টা করবা, ঠান্ডা মাথায়। কারণ এই যা পড়াবো এখন আগামী 10 মিনিট, এই জিনিসগুলো তুমি কোনো বইয়ে পাবা না তোমাদের লেভেলে, আমি অ্যাটলিস্ট বলতে পারি সিউরিটি দিয়ে। কারণ আমি তো অনেক পড়াশোনা করছি, ইন্টার লাইফেও করছি, এখনও করতেছি, আমি জানি তোমাদের বই খাতার মধ্যে কী আছে। সো তোমরা কি বুঝতে পারবা না, কি বুঝাই দিলে তোমাদের অনেক বেশি ইন্টারেস্ট জাগবে বায়োলজির প্রতি, আমিও জানি সেটা। সো আমি তোমাদেরকে সেটাই পড়াবো। আসো শুরুতে
যে কোনো একটা কোষের ভিতরে কি জিনিসটা থাকা সবচেয়ে বেশি ম্যান্ডেটরি তোমরা কি জানো? সেটা হচ্ছে ডিএনএ। তুমি কি জানো যে ডিএনএ থাকলে ওই জিনিসটা লিভিং থিং হবে? একটা জিনিসের মধ্যে ডিএনএ নাই, সেই জিনিসটা হচ্ছে কখনোই লিভিং থিং হবে না। সো একটা জিনিসটি লিভিং না নন লিভিং এটা আসলে ডিটারমাইন কোষ দিয়েও হয় না সত্যিকার অর্থে। এইটা হয় হচ্ছে ডিএনএ এর প্রেজেন্স এবং অ্যাবসেন্সের উপর ডিপেন্ড করে। আমি আজকে একটা লাইন বলি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো কিংবা তোমাদের মোটিভেশনাল কোড হিসেবে কোথাও লিখে রাখতে পারো। লাইফ ইজ নাথিং বাট দ্য প্রেজেন্স অফ ডিএনএ অর নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বললে আরও ভালো, নিউক্লিক অ্যাসিড বললেও হয়। সো লাইফ ইজ নাথিং বাট দ্য প্রেজেন্স অফ ডিএনএ। ডিএনএর উপস্থিতি হচ্ছে আসলে তোমার জীবন। ডিএনএ না থাকলে কোনো জীবন নাই। দেয়ার ইজ নো লাইফ উইথাউট ডিএনএ। ডিএনএ ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকা সম্ভব না। ব্যতিক্রম আছে একদম একটা, ওইটা নিয়ে আমরা এখন ডিসকাশন না করি। সো মনে রাখবা নিউক্লিক অ্যাসিড থাকা লাগবে অ্যাটলিস্ট, ডিএনএ হোক কিংবা আরএনএ হোক থাকা লাগবেই। এছাড়া কখনোই জীবনের অস্তিত্ব নাই। এই জন্য এত সুন্দরভাবে বললে যে লাইফ ইজ নাথিং বাট দ্য প্রেজেন্স অফ নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড হিসেবে সবচেয়ে বেশি যেটা প্রিডমিনেন্ট সবসময় ডিএনএ থাকাটা হচ্ছে মাস্ট। ডিএনএ তো একটা কোষের ভিতরে ধরো ডিএনএ আছে, এই ডিএনএটা পরবর্তীতে কি তৈরি করবে জানো? ডিএনএর সাথে কিছু হিস্টোন প্রোটিন যুক্ত হবে। কি ধরনের প্রোটিন? হিস্টোন প্রোটিন। ধরো প্রোটিনগুলো হচ্ছে এরকম হিস্টোন প্রোটিন, আর ডিএনএ তো আমরা জানি এরকম দ্বিসূত্রক, তাই না? দ্বিসূত্রক ডিএনএর সাথে আমার এরকম হিস্টোন প্রোটিন গুলো অ্যাড হবে। তো তোমাদেরকে একটু ভালো করেই দেখাই, যেহেতু দেখাচ্ছি। দেখো ধরো এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনগুলোর গায়ে জড়ায় যাবে, পেঁচাবে, বিভিন্নভাবে পেঁচাবে। পেঁচায় যাবে। তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছ? হিস্টোন প্রোটিন আছে নীল কালারে এবং ডিএনএ আছে। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন পরস্পরের সাথে পেঁচায় গিয়ে যেটা তৈরি করবে সেটার নাম হবে নিউক্লিওসোম। এই একটা হিস্টোন প্রোটিন এবং এর চারপাশে যে ডিএনএ এর র্যাপিং, এটাকে বলা হবে একটা নিউক্লিওসোম। এটাকে বলা হয় একটা নিউক্লিওসোম, এটাকে বলা হবে একটা নিউক্লিওসোম। তাহলে এখানে কিন্তু অনেকগুলো পলি নিউক্লিওসোমের সৃষ্টি হবে, একটা নিউক্লিওসোম কিন্তু তৈরি হবে না। তাহলে আজকে একটা নতুন ওয়ার্ড জানলাম, নিউক্লিওসোম। বেসিক্যালি ডিএনএ এর সাথে যখন হিস্টোন প্রোটিন এক হয়, এক অণু হিস্টোন প্রোটিনের সাথে এক অণু হিস্টোন প্রোটিনের সাথে যখন একটা ডিএনএ এসে চারপাশে এটাকে পেঁচায় ফেলে, তাহলে সেটা হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন অণু ইকুয়ালস টু নিউক্লিওসোম। ক্লিয়ার? তাহলে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন ইজ ইকুয়ালস টু নিউক্লিওসোম। অনেকগুলো মিলে পলিনিউক্লিওসোম তৈরি করবে। মাঝখানেও ডিএনএ অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে লিঙ্কার ডিএনএ বলে, তোমাদের লেভেলে দরকার নেই। তো এখন এই জিনিসটাকে কয়েলিং হচ্ছিল। ডিএনএটা ফার্স্টে ছিল এরকম সোজা, ফার্স্টে কীরকম ছিল? এরকম সোজা। পরে এটার মধ্যে আরও এবার এটা এরকম পেঁচায় গেছে। এইটা এখন এই পুরা দড়িটা পেঁচায় গেছে একটা বলের চারপাশে। কি হচ্ছে? অ্যাকচুয়ালি কয়েলিং হচ্ছে। কিন্তু সে আরও কয়েলিং করবে, আরও কয়েলিং করতে করতে একটা সময় গিয়ে, যেটা একটা সময় আসবে যে সময় সে তৈরি করে ফেলবে একটা স্ট্রাকচার যার নাম হয়ে যাবে ক্রোমাটিন। তোমাদের চিরপরিচিত ক্রোমাটিন। আরেকটা সময় আসবে যখন আরও পেঁচাইতে পেঁচাইতে এটার নাম হয়ে যাবে ক্রোমোজোম। আমার মনে হয় এখন তোমরা একটু একটু বুঝতেছো। তাহলে কিভাবে, কোথা থেকে কি আসলো, ডিএনএ থেকে কিভাবে ক্রোমাটিন এবং ক্রোমোজোম আসলো, তোমরা মনে হয় এখন একটু বুঝতে পারতেছো। যার কারণে প্রথম ক্লাস থেকে বলতেছি ভাইয়া, ক্রোমাটিন, ক্রোমোজোম, ডিএনএ এগুলো খুবই ইন্টার রিলেটেড কথা। যে কোনো একটার নাম নিলেই আসলে তিনটার নাম নেওয়া হয়ে যায়। কারণ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ক্রোমাটিনের ভিতরেও ডিএনএ আছে, নিউক্লিওসোমের ভিতরেও ডিএনএ আছে, তাই না? ডিফারেন্স ইজ দ্যাট শুধু ডিএনএ, শুধু ডিএনএ, ডিএনএর সাথে যখন হিস্টোন প্রোটিনটা অ্যাড হয়, কি ধরনের প্রোটিন? হিস্টোন প্রোটিনটা অ্যাড হয়, তখনই আসলে এই কয়েলিংয়ের কাজটা শুরু হয়, অর্থাৎ পেঁচানোর কাজটা শুরু হয়। এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া কেন এই পেঁচানোটা শুরু হয়েছে? আচ্ছা, এই যে ভাইয়ার সামনে একটা চার্জিং একটা কেবল আছে। এখন চিন্তা করে দেখো, এই কেবলটাকে আমি হচ্ছে তো কোথাও ট্রাভেল করতে যাচ্ছি,
এটা যদি এরকম লম্বা করে নিয়ে যায় আমার কিন্তু ব্যাগে জায়গা হবে না। আমি কি করব, স্বভাবত এটাকে একটা প্যাচ দিব। ফার্স্টে এরকম একটা প্যাচ দিলাম, এরকম একটা প্যাচ দিলাম। আমার ব্যাগ ধরো মোটামুটি বড়, আমি এতটুকু প্যাচে সন্তুষ্ট রেখে দিলাম। কিন্তু আমার ব্যাগ অনেক ছোট নিয়ে যাচ্ছি, তাহলে আমি আরও একটা প্যাচ দিয়ে এটাকে ছোট বানানোর চেষ্টা করব। এক্স্যাক্টলি আমাদের কোষে কিন্তু জায়গা অনেক কম, আমাদের কোষটা কিন্তু মাইক্রো লেভেলে অনেক ছোট একটা কোষ। সো এইটা কোষের ভিতরে আমাকে নিউক্লিয়াসের ভিতরে আবার দেখো একটা একে তো কোষ ছোট, কোষের ভিতরে আবার নিউক্লিয়াস ছোট। ওই নিউক্লিয়াসের ভিতরে যদি আমাকে ক্রোমোজোমকে ফিট করাইতে হয়, ডিএনএকে ফিট করাইতে হয়, আই মাস্ট নিড কয়েলিং। এবং সেটা যেমন তেমন লেভেলের কয়েলিং না, আমাকে ভয়াবহ লেভেলের কয়েলিং প্রয়োজন, ভয়াবহ লেভেলের কয়েলিং। সো মাথায় রাখবো ফার্স্টে যে ডিএনএটা আছে সেটা ধরে নিলাম আনকয়েলড অবস্থায়, আনকয়েলড অবস্থায়। আস্তে আস্তে এটা কিন্তু কয়েলিং হচ্ছে, আস্তে আস্তে এটা কয়েলিং হচ্ছে। এবং এই ধরনের কয়েলিংকে বলা হয় সুপার কয়েলিং। ডিএনএর কয়েলিংটাকে বলা হয় সুপার কয়েলিং। তোমরা যখন ইয়াতে উঠবা, এমবিবিএস উঠবা বা হচ্ছে হায়ার ক্লাসে উঠবা, তখন তোমরা শব্দটা শুনবা সুপার কয়েলিং। ডিএনএর সুপার কয়েলিং এর মাধ্যমে ফাইনাল স্টেজে গিয়ে, ফাইনাল স্টেজ ডিএনএর সুপার কয়েলিং এর ফলে ফাইনাল স্টেজে গিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ক্রোমোজোম। ক্লিয়ার? আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার। দেখো এটাকে আমি তোমাদের লেভেলের জন্য একটু হাই ক্লাস কথাবার্তা বলতেছি, বাট এগুলো জানলে না তুমি অ্যাটলিস্ট এগুলো নিয়ে জীবনে আজন্ম কোনোদিন কনফিউশন অ্যারাইজ করবে না। দেখো এটাকে বলা হয় প্রাইমারি কয়েলিং, এটাকে বলা হয় প্রাইমারি কয়েলিং। প্রথমে যে কয়েলিংটা হইলো, এই প্রাইমারি কয়েলিং এর মাধ্যমে নিউক্লিয়াসটা তৈরি হইলো। ঠিক আছে, ধরো আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা প্রাইমারি কয়েলিং, তারপরে এখানে যে স্টেজটা হইল সেকেন্ডারি কয়েলিং। এখানে কিন্তু প্রাইমারি কয়েলিং নেই, এখানে সেকেন্ডারি কয়েলিং হয়। সরি টু সে আমার মাথার মধ্যে ছিল না। ডিএনএ ফার্স্টে হচ্ছে নিজে একটা কয়েলিং করে, ওইটা প্রাইমারি কয়েলিং। মানে ফার্স্টের ডিএনএটা হচ্ছে যে একদম আনকয়েল থাকে, এটা পরে নিজে নিজে প্রোটিন ছাড়াই হচ্ছে যে কয়েলিং হয়, সেইটা হচ্ছে প্রাইমারি কয়েলিং হয়। হ্যাঁ, সো বেসিক্যালি একটা প্রাইমারি কয়েলিং স্টেজ পার করে তারপরে সেকেন্ডারি কয়েলিং হয়ে হচ্ছে নিউক্লিয়াসম তৈরি করে। তারপর সেকেন্ডারি কয়েলিং এর পরে যখন নিউক্লিয়াসম তৈরি হয়, পরে নিউক্লিয়াসম হয়, তারপর এখানে টারশিয়ারি কয়েলিং হয়, টারশিয়ারি কয়েলিং হয়। টারশিয়ারি কয়েলিং এর ফলে ক্রোমাটিন তৈরি হয়। এবং শেষমেশ ফাইনাল স্টেজে কোন ধরনের ইয়া হয়, কোয়াটারনারি। আচ্ছা এই যে কয়েলিং লিখতেছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এগুলো তোমরা যদি নাও বুঝো কোনো সমস্যা নাই, লিখলে দেখো না লিখলে নাই। আমি জাস্ট যারা একটু বুঝবে অ্যাডভান্স তারা বুঝো যে প্রাইমারি কয়েলিং হচ্ছে এক ধাপের কয়েলিং, সেকেন্ডারি কয়েলিং হচ্ছে আরও এক ধাপের কয়েলিং, অর্থাৎ কয়েলিং বাড়তেই আছে। সুপার কয়েলিং স্টেজগুলো বলতেছি। তারপর কোয়াটারনারি, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ অফ কয়েলিং, কোয়াটারনারি কয়েলিং। এই কোয়াটারনারি কয়েলিংটা দিলেই ক্রোমোজোমটা আসে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এখন আসো ভাইয়া কোন সময় ক্রোমাটিন ডাকবো আর কোন সময় ক্রোমোজোম ডাকবো, দুইটা কি সেম? না ভাইয়া সেম না, কারণ আমরা জানি যে টারশিয়ারি কয়েলিং এর পর তৈরি হয় হচ্ছে আমাদের ক্রোমাটিন, বাট কোয়াটারনারি আরও এক ধাপের সুপার কয়েলিং শেষ হইলে ফাইনাল স্টেজে গিয়ে আমরা পাবো হচ্ছে ক্রোমোজোম। তাহলে দে আর নট দ্য সেম। তাহলে কখন ক্রোমাটিন ডাকবো কখন ক্রোমোজোম ডাকবো, তাই না ভাইয়া? কখন ক্রোমোজোম ডাকবো, একটা প্রশ্নই বললাম, কখন ক্রোমোজোম ডাকবো। প্রশ্ন, উত্তরে আসি। দেখো একটা কোষ যখন রেস্টিং অবস্থা থাকে তখন তার ভিতরে যেই পেঁচা মানে সুতাকৃতির বস্তু দেখা যায়, সুতাকৃতির যে বস্তু দেখা যায় সেটা থাকে হচ্ছে ক্রোমাটিন অবস্থায়। অর্থাৎ এই ক্রোমাটিনটা হচ্ছে আমরা পাবো রেস্টিং ফেজে। একটা কোষ যখন রেস্টিং ফেজে আছে তখনই আমরা বলতে পারি সে হচ্ছে ক্রোমাটিন। যেমন আমরা যখন প্রথম ছবিটা আঁকলাম নিউক্লিয়াস, তখন নিউক্লিয়াসটা রেস্টিং অবস্থায় আছে, ওই কোষটা রেস্টিং অবস্থায় আছে, ওই জন্য আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন। আমরা কখনোই ক্রোমোজোম ডাকতে পারবো না। ক্রোমোজোম কখন হবে? যখন সে রেস্টিং থেকে সেল ডিভিশন স্টেজে চলে গেছে। ধরো সেটা হচ্ছে ডিভিশন ফেজ,
কোষটা এখন ডিভিশন ফেজ বা হচ্ছে যে বিভাজনরত অবস্থায়। কোষটা যখন বিভাজনরত অবস্থায় আছে, কোষটা যখন বিভাজনরত অবস্থায়, কোষ যখন বিভাজনরত অবস্থায়, তখনই ক্রোমোজোমের আবির্ভাব ঘটবে। কারণ তখনই মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো বেড়ে আস্তে আস্তে কয়েলিংটা আরও বাড়বে, পানি শোষণ হয়ে যায়। এই সকল প্রসেসে কিন্তু যেটা হয়, একটা জিনিস ঘটনা ঘটে, পানি অপসারণ হতে থাকে, পানি অপসারণ হতে থাকে। পানি অপসারণ না হইলে কয়েলিংগুলো সম্ভব না। প্রত্যেকটা ধাপে পানি অপসারণ হতে থাকে। সো তুমি দেখবা যখন ক্রোমোজোমের প্রোফেজ, যে কোষ বিভাজনের প্রোফেজ ধাপে যাবা, সেখানে একটা কথা বলে জলবিয়োজন, পানি বিয়োজন, জলবিয়োজন, অর্থাৎ পানি কমে গিয়ে সেখানে আরও বেশি সুপার কয়েলিং হয়। তার কারণে ক্রোমাটিন থেকে আস্তে আস্তে ক্রোমোজোমের দিকে ধাবিত হয়। সো এটা হচ্ছে 1 নম্বর উত্তর, যে কোষ যখন বিভাজনরত অবস্থায় যাবে তখনই আমরা আস্তে আস্তে ক্রোমোজোম ডাকা শুরু করতে পারবো। বাট মোস্ট কারেক্ট কখন হবে? ক্রোমোজোম ডাকা তখনই ভালো হবে আফটার গোয়িং টু মেটাফেজ। আফটার গোয়িং টু মেটাফেজ আমরা তো জানি কোষ বিভাজনের ধাপগুলো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। না জানলেও সমস্যা নেই, কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো, তখন আরও ক্লিয়ার হবে। আফটার গোয়িং টু মেটাফেজ, কারণ মেটাফেজ ধাপেই একটা লাইন সবসময় বলতাম, এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ মোটা, খাটো এবং সুস্পষ্টভাবে দেখা যায়। এই কথাটা আমরা পড়তাম কি পড়তাম না? এই কথাটা পড়তাম। তার মানে মেটাফেজ ধাপে গেলেই আমরা ক্রোমোজোম গুলাকে একদম স্পষ্ট রূপে দেখতে পাই। সো তখন গিয়েই আসলে আমাদের সুপার কয়েলিংটা একদম শেষ হয়। সুপার কয়েলিংটা শুরু হয় প্রোফেজ ধাপে, ক্রোমাটিন থেকে আস্তে আস্তে ক্রোমোজোম যাওয়া স্টার্ট হয়, একদম মেটাফেজে যাওয়ার পরে ক্রোমোজোমটা তৈরি হয়ে যায়। এবং সেই সময় আমরা ক্রোমোজোমগুলোকে কাউন্ট করে আমাদের কোষের মধ্যে 46টা আছে না 23টা আছে এই গণনাটা দিতে পারবো। সো মেটাফেজ ধাপে যাওয়ার পরই আমি ক্রোমোজোমগুলোকে হাতে হাতে ধরতে পারবো, মাইক্রোস্কোপের নিচে একদম ধরে ধরে গণা যায় যে 23টা ক্রোমোজোম না 46টা ক্রোমোজোম। বুঝতে পারতেছো জিনিসগুলো ইন্টারেস্টিং। তাহলে কোষ যদি একটা কোষ রেস্ট, তোমরা এখন নিজে একটা প্রশ্নের উত্তর দাও, একটা কোষ রেস্টিং অবস্থায় আছে, কোষ বিভাজনগত অবস্থায় নাই, আমরা কি এখন চাইলেই ওই কোষে কয়টা ক্রোমোজোম সংখ্যা আছে গুনতে পারবো? উত্তর হ্যাঁ কি না? না, কারণ এখনো ক্রোমোজোম স্টেজে যাই নাই। কোষ বিভাজনগত অবস্থায় গেলে তখনই আমরা আস্তে আস্তে কাউন্টিংটা শুরু করতে হবে। কাউন্টিংটা সবচেয়ে ভালো হবে কোন স্টেজে? মেটাফেজ ধাপে গেলে। ঠিক আছে, সো আমরা উত্তরগুলা পেয়ে গেলাম। এটা পড়ানোর জন্য আমার অনেক বেশি শ্রম দেওয়া লাগছে, অনেক কিছু বোঝানো লাগছে, কিছু না বুঝলে আন্তরিকভাবে দুঃখিত। তোমরা আবার দেখে নিও। আমি মনে করি আমি যতটুকু ভালোভাবে বুঝাইছি এর থেকে ভালোভাবে বোঝানো সম্ভব না। ঠিক আছে, কিছু না বুঝলে তাইলে স্কিপ করে যাও, দরকার নাই এই টপিক কখনোই তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে না, এটা তোমার জীবনের জন্য জানার জন্য। এখন আসো, দেখো ধরো সে টু সে এই ছিল তোমার ক্রোমাটিন, এখান থেকে হইল তোমার ক্রোমোজোম। এই তো কথা, তাই না? এই তো কথা। এখন আমি তোমাদেরকে একটা আশ্চর্যজনক তথ্য দিব, কিছু তথ্য যেগুলো তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে গিয়েও আমি দিব সেম তথ্য। সেটা হচ্ছে যে ভাইয়া তোমরা জেনে রাখো যে এইটাও একটা ক্রোমোজোম, এইটাও একটা ক্রোমোজোম, দুইটাই ক্রোমোজোমের ছবি হইতে পারে। একজন হচ্ছে ডুপ্লিকেটেড ক্রোমোজোম, যেটাকে বলা হয় আদর্শ ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা দেখে দেখে আমরা অভ্যস্ত ছোটবেলা থেকে। আর এটা হচ্ছে নন ডুপ্লিকেটেড ক্রোমোজোম, এখনো ডুপ্লিকেশন হয়নি। এখন তোমরা 9-10-এ নন ডুপ্লিকেটেড ক্রোমোজোমটা পড়ে আসছো, আমি জানি। ওই তোমরা একটা ছবি পড়তা এরকম, হ্যাঁ এরকম একটা ছবি পড়তা, এরকম মনে আছে? এরকম একটা ছবি ক্রোমোজোমের, এরকম একটা এদিকে আনে এদিকে আনে এদিকে আনে এদিকে আনে, মনে করে দেখো। সো এটা ছিল নন ডুপ্লিকেটেড ক্রোমোজোম, আর এটা হচ্ছে ডুপ্লিকেটেড ক্রোমোজোম। দুইটাই ক্রোমোজোমের দুই রকম ছবি। ধরো আমি শেপ করার আগে এক ধরনের সামিউল, শেপ করার পরে আরেক ধরনের সামিউল, অর্থাৎ আমি কিন্তু সামিউল একই রয়ে যাব, জাস্ট আমার চেহারা পাল্টাবে। ঘটনা হচ্ছে যে তুমি যখন সেল সাইকেল পড়বা সেখানে একটা ফেজ আছে এস ফেজ। এই এস ফেজ অতিক্রম করার আগে থাকে হচ্ছে নন ডুপ্লিকেটেড, অর্থাৎ এটার মধ্যে ডিএনএ থাকে কয়টা ভাইয়া জানো? আমরা একটা কাজ করতে পারতাম, আচ্ছা ওয়েট আমি এটা করতে পারি কিনা দেখি। হ্যাঁ এটাই দেখে নিতে পারছি, ইয়েস।
আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এস ফেজটা অতিক্রম করার পরে চিত্রটা হয়ে যাবে এরকম। কারণ এস ফেজে কি হয় জানো, এস ফেজ আছে, মানে আমি তোমাদেরকে হয়তো পুরোটা বুঝাতে পারবো না, সেল সাইকেল পড়াই নাই যেহেতু তোমাদেরকে আমি কখনোই বুঝাতে পারবো না। জাস্ট এতটুকু জানো যে ইন্টারফেজ মানে তো বুঝো যে কোষের রেস্টিং অবস্থা একটা ফেজ আছে যেটার নাম হচ্ছে এস ফেজ। এখানে ডিএনএ তৈরি হয়, এখানে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ তৈরি হয়, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনের পরে দেখা যাবে যে ধরো এখানে থাকে হচ্ছে একটা ডিএনএ, পুরো একটা ক্রোমোজোমের ভিতরে ছিল হচ্ছে একটা ডিএনএ। কয়টা ডিএনএ ছিল? একটা ডিএনএ। কয়টা ডিএনএ ছিল? এই নন ডুপ্লিকেটেড ক্রোমোজোমে কয়টা ডিএনএ ছিল? একটা ডিএনএ ছিল। সো আমরা জানি ডিএনএ রেপ্লিকেশনের পর একটা ডিএনএ কয়টা ডিএনএ হবে? দুইটা ডিএনএ। সো দুইটা ডিএনএ, এই যে এখানে একটা, ঠিক আছে, এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে, তাহলে বুঝা গেছে। সো দুইটা ডিএনএ তৈরি হইলো যে ডুপ্লিকেটেড ডিএনএ, তাহলে ডিএনএ ছবি কিন্তু দুইটাই হইতে পারে। তাহলে এটা থেকে এটা ডিফারেন্স করার ওয়েটা কি, এটা আমি একটু বলে দিই, এটা আমাদের অ্যাডভান্সড একটু কথাবার্তা। দেখো এখানেও কিন্তু, দেখো এখানে কিন্তু ডিএনএ কয়টা হয়ে গেছে? দুইটা ডিএনএ। ডিএনএ কয়টা হয়ে গেছে? দুইটা। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে কিন্তু একটা ডিএনএ থাকতে পারে, একটা ক্রোমোজোমের ভিতরে দুইটা ডিএনএ থাকতে পারে। ডিপেন্ড করতেছে এটাকে এস ফেজ অতিক্রম করছে কি করে নাই। এস ফেজ অতিক্রম করার আগে একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে, এস ফেজ অতিক্রম করার পরে একটা ক্রোমোজোমে দুইটা করে ডিএনএ থাকে, ঠিক আছে, বুঝা গেছে। দেখো কিন্তু এখানে যাতে কেউ ভুল না করো, এটা একটা ক্রোমোজোম, এখানে দুইটা ক্রোমোজোম আছে। নেভার নেভার সে, নেভার সে এখানে দুইটা ক্রোমোজোম, দুইটা ডিএনএ যেহেতু আছে ভাইয়া, তাহলে দুইটা ক্রোমোজোম মনে হয়। নেভার সে এখানে দুইটা ক্রোমোজোম, এটা বলা যাবে না, মহাপাপ। মনে রাখবা এখানেও একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম, জাস্ট চেহারা পাল্টাইছে। দেখো এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো তোমাদের বইয়ে নাই, এগুলো কখনো কেউ তোমার বিল্ড আপ করে দিতে পারবে না, কারণ এগুলো তুমি যখন একটু ডিপলি পড়বা তখন তোমার মাথার মধ্যে অনেক মানে জট পাকবে। এই জটগুলো আমি খুলে দিচ্ছি, জট দেখায় আমি জটগুলো খুলেও দিচ্ছি। সো এখান থেকে তুমি জানবা কি যে এখানেও ধরো এন, এখানেও হচ্ছে এন, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে এখানেও ধরো এন সংখ্যক ক্রোমোজোম আছে, এখানেও এন সংখ্যক ক্রোমোজোম আছে, ঠিক আছে। এটা হ্যাপ্লয়েড হলে এটাও হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড হলে এটাও ডিপ্লয়েড। কিন্তু বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে এটার ভিতরে ডিএনএ কটুক আছে। নন ডুপ্লিকেটেড হলে এটা বলতে বলছে ওয়ান, ওয়ান বড় হাতের এন, আর যেটা ডুপ্লিকেটেড হয়ে গেছে এটা হচ্ছে 2n। বুঝে আসছে? সো মাথায় রাখবো ছোট হাতের এন এবং বড় হাতের এনের মধ্যে একটা ডিফারেন্স আছে। ছোট হাতের এন দ্বারা প্রকাশ করে নাম্বার অফ ক্রোমোজোম, আর বড় হাতের এন দ্বারা প্রকাশ করে ওই ক্রোমোজোমের ভিতরে অ্যামাউন্ট অফ ডিএনএ অথবা নাম্বার অফ ডিএনএ, নাম্বার অথবা অ্যামাউন্ট অফ ডিএনএ। সো ডিএনএ প্রথমে ছিল একটা, তাহলে 1n, এখানে দুইটা 2n। বুঝতে পারছো? ছোট হাতের এন দ্বারা ক্রোমোজোমের সংখ্যা প্রকাশ করে, বড় হাতের এন দ্বারা ডিএনএ, ওই ক্রোমোজোমে ওই স্পেসিফিক ক্রোমোজোমে কয়টা করে ডিএনএ আছে বা কয় অ্যামাউন্টের ডিএনএ আছে, ডাবল অ্যামাউন্ট এখানে কত অ্যামাউন্টের ডিএনএ আছে সেটা প্রকাশ করে। বুঝছো? এগুলো একটু অ্যাডভান্সড, কিন্তু হালকা অ্যাডভান্সড কথাবার্তা, কিন্তু এগুলো বুঝলে না বিশ্বাস করো তোমাকে ক্রোমোজোম ক্রোমাটিন এগুলোর কনসেপ্টে তোমার জীবনে কোনোদিন কেউ আটকাতে পারবে না, এবং এগুলো সম্পর্কে তোমার ধারণা হবে ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমাদের দেশে এগুলো পড়ানো হয় না বলে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা আসলে কিন্তু সত্যিকার অর্থে পিছিয়ে আছে, বাট বাইরের দেশ থেকে তাকাও 9-10-এর স্টুডেন্টরাই তোমার এই কনসেপ্টগুলো জানে। বিশ্বাস করো না তো তুমি যে দেখো 9-10 ওদের বই কতটা অ্যাডভান্সড, ওদের বইয়ের প্রশ্নগুলা, ওদের বোর্ড কোশ্চেনগুলো দেখো, তোমরা সলভও করতে পারো না, বিশ্বাস করো তোমরা সলভও করতে পারো না। সো কেন পিছিয়ে থাকো ভাই? একই পড়াশোনা, অ্যাকচুয়ালি একই ক্রোমোজোম পড়তেছো, বাট স্টিল তোমাদের মেধা বা তোমাদের জানার পরিধিতে এত ডিফারেন্স কেন হবে? আসলে এটা আসলে মানতেও কষ্ট লাগে, টু বি অনেস্ট। যাই হোক,
একটু পড়ো, একটু দেখো, হ্যাঁ, যাদের ইচ্ছা নাই তাদেরকেও বলবো একটু দেখো, এগুলো জানলে না তুমি কোনোদিন কোথাও ঠেকবা না। আচ্ছা, গেল। আর কি বলা যায়, তাহলে আমরা ডুপ্লিকেটেড ক্রোমোজোমের একটা ছবি দেখলাম। এখন আসি আমরা ডুপ্লিকেটেড ক্রোমোজোমের অংশগুলো আমরা দেখব, ডুপ্লিকেটেড ক্রোমোজোমের অংশগুলো দেখব আমরা। এগুলোকে বলা হয় বাহু। একটা, দুইটা, তিনটা, চারটা। বাহু কয়টা ভাইয়া? বাহু, বাহু কয়টা? চারটা। দুইটা হচ্ছে ছোট বাহু, দুইটা হচ্ছে বড় বাহু। দুইটা শর্ট আর্ম, ছোট বাহু মানে শর্ট আর্ম, দুইটা লং আর্ম বা লম্বা বাহু। লং আর্ম বললেই তো হয়তো, বাহু আধা, আধা ইংরেজি আধা বাংলা করলে কেমন অড লাগে না, বুঝছো? তাহলে চারটা বাহু, তার মধ্যে দুইটা শর্ট আর্ম, দুইটা লং আর্ম। কোন দুইটা লং আর্ম? চোখে দেখলেই বুঝতেছো, এইটা এবং এইটা হচ্ছে লং আর্ম। মনে রাখবা ছবি আঁকার সময়, ক্রোমোজোমের ছবি আঁকার সময় আদর্শ ক্রোমোজোমের, একটা আদর্শ ক্রোমোজোম, আমরা অনাদর্শ ক্রোমোজোম নিয়ে কথা বলতেছি না, একটা আদর্শ ডুপ্লিকেটেড ক্রোমোজোমের ছবিতে সবসময় মনে রাখবা উপরে থাকবে শর্ট আর্ম, নিচে থাকবে লং আর্ম। তাহলে এই হচ্ছে শর্ট আর্ম, এই হচ্ছে লং আর্ম। তাইলে শর্ট আর্ম কয়টা আছে? একটা, দুইটা। লং আর্ম কয়টা আছে? একটা, দুইটা। বুঝে আসছে? এখন আমি তোমাদেরকে কনসেপ্ট পড়াই। দেখো ভাইয়া, এক পাশে যে আছে, এক পাশে থাকা একটা শর্ট আর্ম এবং একটা লং আর্ম, এইটার ভিতরে থাকে হচ্ছে একটা ফুল ডিএনএ, এটার ভিতরে থাকে হচ্ছে একটা পুরা কমপ্লিট ডিএনএ, এটার ভিতরে থাকে একটা কমপ্লিট ডিএনএ। ঠিক আছে? যার কারণে এই একটা পার্টকে ডাকা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এইটা আরেকটা ক্রোমাটিড। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা ক্রোমোজোমে, একটা ক্রোমোজোমে, ক্রোমোজোমে ব্র্যাকেটে লেখো ডুপ্লিকেটেড, মানে ডুপ্লিকেটেড ক্রোমোজোমে। এটা তোমাদের বইয়ে লেখা হয় না, কিন্তু লিখলে ভালো, কারণ এটা ডুপ্লিকেটেড না নন ডুপ্লিকেটেড আমি তো আর জানি না। তাহলে যদি একটা ডুপ্লিকেটেড ক্রোমোজোম হয়, তাহলে এখানে দুইটা ক্রোমাটিড পাবো, দুইটা ক্রোমাটিড পাবো, পাবো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এগুলো বইয়ে এত সুন্দর করে লেখা নাই, ভাইয়া যেভাবে পড়াই দিচ্ছি না, এগুলো আজীবন কনসেপ্ট হয়ে থাকবে, আজীবন বেসিক হয়ে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো ক্রোমাটিডের ফরমেশনটা কি? একটা শর্ট আর্ম, একটা লং আর্ম, ওয়ান শর্ট প্লাস ওয়ান লং আর্ম। মনে থাকবে? এবং একই পাশে রইতে হবে সেটা, এখান থেকে একটা নিলে এখান থেকে একটা নিলে কিন্তু হবে না। এটা একটা ক্রোমাটিড, এইটা আরেকটা ক্রোমাটিড। ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও এই জিনিসটাকে সরাই, নিচের দিকে নিয়ে যাই। একটু ছোট করে লেখাগুলা। ঠিক আছে? বুঝে আসছে? আচ্ছা, এখন দেখো, ধরো এই পাশে আরেকটা ক্রোমোজোম আছে, সে টু সে, সে টু সে, এখানে আরেকটা ক্রোমোজোম আছে, আরেকটা ক্রোমোজোমের ছবি হয়তো এরকম। বুঝে আসছে? দেখো, তাহলে এখানে এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। মজার ব্যাপার হচ্ছে, দেখো আমাদের ক্রোমোজোমগুলো থাকে কিরকম ভাইয়া? জোড়ায় জোড়ায়। অর্থাৎ আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম, এরকম জোড়ায় জোড়ায় থাকে, এরকম 23টা জোড়া থাকে। এটার ভিতরে দুইটা দুইটা ক্রোমোজোম, এটার ভিতরে দুইটা ক্রোমোজোম,
এটার ভিতরে 2টা ক্রোমোজোম, এরকম করে 23টা জোড়া থাকে। এটা ধরো প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া, তৃতীয় জোড়া, ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার, থার্ড পেয়ার, এরকম করে জোড়া চলতে থাকে। এবং একটা মজা পাওয়ার কি, প্রথম জোড়া সেকেন্ড জোড়া আমরা বুঝি কেমনে, আমাদের মানে মাইক্রোস্কোপের নিচে এটা যে প্রথম, এটা যে সেকেন্ড, এটা আমরা ডিটারমাইন করি কেমনে, আমরা হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্থের উপর ডিপেন্ড করে, যে যেই ক্রোমোজোমটা দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যেই ক্রোমোজোমটা দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটাকে বলা হয় ফার্স্ট পেয়ার। ঠিক আছে, এক পেয়ারেই তো থাকতেছে ফার্স্ট পেয়ার ক্রোমোজোম। সো এইভাবে আস্তে আস্তে যাদের দৈর্ঘ্য কমতেছে, কমতে 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 23তম জোড়া, যেটা ধরো সেটা হচ্ছে 23তম জোড়া। ছোট করে আঁকার চেষ্টা করলাম, যদিও ছোট হয় না বেশি, ধরো আরো ছোট করে আঁকলাম, এটা ছোট, একদম ছোট। তাহলে 23তম জোড়ার যে ক্রোমোজোমগুলো হবে সেগুলো হবে অনেক ছোট, অনেক ছোট। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে জোড়ার এই যে জিনিসটা করা হয় এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্রমানুসারে। সবচেয়ে বড় দৈর্ঘ্য যেটা, সেটা হবে ফার্স্ট পেয়ার। এরকম করতে করতে যত ছোট হবে তত সেকেন্ড, থার্ড, ফোর্থ চলতে থাকবে। সো 23তম জোড়াটা হবে সবচেয়ে ছোট ক্রোমোজোমের জোড়া। ধরো এখানে থাকতে পারে হচ্ছে এই 23তম জোড়াটা হইতে পারে হচ্ছে XX ক্রোমোজোম, না হয় XY, তাই না? হইতে পারে XX নাইলে XY। তো আমরা জানি যে 23তম জোড়াটা হচ্ছে আসলে সেক্স ক্রোমোজোমের জোড়া, তাই না? সেক্স ক্রোমোজোম, ঠিক না বে ঠিক? দেখো কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে এখন। 1 থেকে শুরু করে 23তম জোড়া পর্যন্ত, 23তম জোড়াটাকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম, তাই না? 23তম জোড়ার ক্রোমোজোমগুলোকে কি রাখবো? সেক্স ক্রোমোজোম। বাকি প্রথম 1 থেকে 22তম জোড়াগুলা, 1 থেকে 22তম জোড়া, এগুলোকে আমরা রাখবো হচ্ছে অটোসোম। মনে পড়ে? অটোসোম আর সেক্স ক্রোমোজোম, অটোসোম, এগুলোকে বলবো আমরা অটোসোম। বুঝে আসছে? আচ্ছা, সেক্স ক্রোমোজোম 2 টাইপের হইতে পারে, মানে 2 টাইপের বিন্যাসে থাকতে পারে, XX, XY। XX হইতে XX হইলে কি মেয়ে, XY হইলে ছেলে, Y ক্রোমোজোম থাকা মানে কি ছেলে, Y ক্রোমোজোম থাকা মানে ছেলে। আচ্ছা, এগুলো তো ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, এখন আমরা আসি, মনে রাখবা একটা জোড়ার ভিতরে যেই 2টা ক্রোমোজোম থাকে, একটা জোড়ার ভিতরে যেই 2টা ক্রোমোজোম থাকে, তারা একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম। একে অপরের হোমোলোগাস বা বাংলায় বললে সমসংস্থ ক্রোমোজোম। এই একই কথাগুলো আমরা জিন তত্ত্ব বা জিনের চ্যাপ্টারে গিয়েও আলোচনা করব, কিন্তু এই চ্যাপ্টারে আগে বলে যাচ্ছি কারণ এটা প্রথম চ্যাপ্টার। এখান থেকে কনসেপ্টে শুরু হোক, সেই 11তম অধ্যায়ে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা আমি বিশ্বাস করি না, এটাই আমি বিশ্বাসী না। তুমি পুরো একটা বছর কনসেপ্ট ক্লিয়ার থাকলো না, হুট করে গিয়ে জিন তত্ত্ব চ্যাপ্টারে গিয়ে সব জানে ফেললে, এটা তো হবে না। তুমি এখন থেকে আস্তে আস্তে জানতে হবে হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, বুঝতে পারছো? এরকম জোড়ায় জোড়ায় থাকে। সো প্রত্যেক জোড়ার ক্রোমোজোম একে অপরের, প্রত্যেক জোড়ার ক্রোমোজোম একে অপরের হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। বুঝে আসছে? তাহলে ধরো এই 2টা ক্রোমোজোমের মধ্যে তাহলে পরিচয় কি? এই 2টা ক্রোমোজোমও ধরো একই জোড়ার অংশ, ধরে নাও এই 2টা ক্রোমোজোম হচ্ছে একই জোড়ার অংশ, একই জোড়ার অংশ। তার মানে এই 2টা ক্রোমোজোম হবে কি একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম। ধরো আমরা মার্কিংগুলো করে দেই। কিভাবে মার্কিং করতে পারি? এ প্রাইম, এ শর্ট আর্ম, এ প্রাইম হচ্ছে লং আর্ম, বি প্রাইম, বি প্রাইম আরেকটা ক্রোমাটিড। এখানে ধরো পি প্রাইম, কিউ প্রাইম। বুঝে আসছে? তাহলে আমরা যদি বলি এ প্রাইম, বি প্রাইম ক্রোমোজোম, পি প্রাইম, কিউ প্রাইম ক্রোমোজোমের সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে এই 2টা ক্রোমোজোম একে অপরের কি ধরনের ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। বুঝে আসছে? আমরা কিন্তু এখন ক্রোমোজোম নিয়ে কথা বলছি, নট ক্রোমাটিড। এখন আমরা ক্রোমাটিড নিয়ে কথা বলবো। ধরো এইটা একটা ক্রোমাটিড, এ প্রাইম, এ প্রাইম একটা ক্রোমাটিড, এ প্রাইম ক্রোমাটিড এবং বি প্রাইম একটা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড। এই 2টা ক্রোমাটিড হচ্ছে জাত বোন, তাই না? কাছাকাছি। কিন্তু এ প্রাইমের সাথে যদি আমি তুলনা করতাম পি প্রাইমের, এটা কিন্তু আরেকটা আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড, যাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে মনে রাখবা এই 2টা ক্রোমাটিডের মাঝখানে সম্পর্ক হচ্ছে, ওরা সিস্টার ক্রোমাটিড। কি ধরনের ক্রোমাটিড? সিস্টার ক্রোমাটিড। কিন্তু যদি আমি এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে চাইতাম, ধরো এটার সাথে এইটার, তাহলে এটার কি সম্পর্ক হইতো? এটার সম্পর্ক হইতো কি হইতো বলো তো? নন সিস্টার ক্রোমাটিড।
অনেকগুলা টার্মিনোলজি পড়তেছো, মাথা হয়তো ঘুরাইতেছে, সমস্যা না, আস্তে ধীরে মাথায় নাও। নন সিস্টার ক্রোমাটিড, যদি আমি এ প্রাইমের সাথে কিউ কি প্রাইম বলতাম সেটাও কি হইতো নন সিস্টার ক্রোমাটিড, কারণ দুইটা ভিন্ন ক্রোমোজোম, দুইটা ভিন্ন ক্রোমোজোম। যদি একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হইতো তাহলে তারা হচ্ছে সিস্টার ক্রোমাটিড হইতো, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম পরস্পরের সিস্টার ক্রোমাটিড। যদি আমি বলি এ প্রাইমের সিস্টার ক্রোমাটিড কোনটা, বলতে হবে বি প্রাইম। যদি বলতাম বি প্রাইমের সিস্টার ক্রোমাটিড কোনটা, বলতে হবে এ প্রাইম। ঠিক আছে, কারণ তারা পরস্পরের, কথাগুলো কি পরস্পরের, একজনকে বললে আরেকজন চলে আসবে। যদি বলতাম কিউ প্রাইমের সিস্টার ক্রোমাটিড কোনটা, পি প্রাইম। যদি পি প্রাইমের সমসংস্থ, সরি বলতাম সিস্টার ক্রোমাটিড কোনটা, তাহলে কিউ প্রাইম। যদি বলতাম পি প্রাইমের, এখানে পি প্রাইমের নন সিস্টার ক্রোমাটিড কারা, এরা এ প্রাইম বি প্রাইম। এ প্রাইম একটা নন সিস্টার, আরেকটা নন সিস্টার হচ্ছে বি প্রাইম। বোঝা যাচ্ছে? সবগুলো যতগুলো প্রশ্ন তোমাকে করছে এবং উত্তর দিলাম, প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তোমার খাতায় নোট ডাউন করো, একটু ভিডিওটা পজ করে, তাহলে তুমি এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকবে। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, নাহলে তুমি জিন্দেগিতে এগুলো মিলে দেওয়ার পারবা না। তাইলে বলো আমি কোথায় লিখবো, জায়গাও নাই। আচ্ছা এখানে লিখলাম এ প্রাইম এবং বি প্রাইম, এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আবার পরস্পরের সিস্টার ক্রোমাটিড। আবার পি প্রাইম এবং কিউ প্রাইম, এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। বাদ বাকি অন্য কারোর সাথে যদি কম্পারিজন করতাম, এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, সবাই হইতো কি নন সিস্টার ক্রোমাটিড। বুঝে আসছে? আমি অনেক চেষ্টা করছি বোঝানোর, আশা করি বুঝছো। ধরো একটা টেস্ট নেই, পি কিউ আর এস, পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম এস প্রাইম। আমাকে একটা অ্যান্সার করার ট্রাই করো যে এই ক্রোমোজোম এই ক্রোমোজোমের পরস্পরের কি হবে যদি এটা একই জোড়ার অংশ হয়। এই ক্রোমোজোম পরস্পরের কি হবে, অ্যান্সার দাও, নিজে নিজে অ্যান্সার দাও। আমি আশা করি ঠিক অ্যান্সার দিয়েছো। উত্তর কি হবে ভাইয়া? হোমোলোগাস ক্রোমোজোম। যদি বলতাম পি প্রাইম এবং আর প্রাইম পরস্পরের কি হবে, উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আমি অ্যান্সার দিচ্ছি নন সিস্টার ক্রোমাটিড, কারণ দুইটা ভিন্ন ক্রোমোজোম। যদি বলতাম আর প্রাইম এবং এস প্রাইম, এরা পরস্পরের কেমন, উত্তর নিজে দেওয়ার চেষ্টা করো। আশা করি ঠিক বলতে পারছো। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, তার মানে হচ্ছে তারা সিস্টার ক্রোমাটিড। ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হইলে তাহলে সেটা হয়তো নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আর কি পড়াবো, এখন ক্রোমোজোমের গঠনটা দেখাই। ক্রোমোজোমের গঠন, একটা ডুপ্লিকেটেড দেখায়, একটা নন ডুপ্লিকেটেড দেখায়। আসো, ঠিক আছে। আমরা একটু ম্যাট্রিক্স দিব এটার ভিতরে, ক্রোমোজোমের ভিতরে আমরা একটু ম্যাট্রিক্স রাখবো। হ্যাঁ, তরল পদার্থ ম্যাট্রিক্স অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা গেল। আচ্ছা এখন আমরা একটা ডুপ্লিকেটেড ক্রোমোজোম দেখাই। ডুপ্লিকেটেড ক্রোমোজোম, সো ডুপ্লিকেটেড ক্রোমোজোম কেমনে দেখাবো, সে টু সে এই জায়গায় একটা গর্ত দেখায়।
আচ্ছা, বাইরে কিছু প্রোটিন থাকে, কন্ট্রাকটাইল প্রোটিন থাকে, যেগুলোর নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর। আর একটা ক্রোমোজোমের কিন্তু মাঝখানে যেটা থাকে, আমরা এই যে বারবার যে মাঝখানে যে বৃত্তগুলো আঁকতেছিলাম, এগুলো কি জানো? এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটার নাম কি ভাইয়া? সেন্ট্রোমিয়ার। এটার নাম কি ভাইয়া? সেন্ট্রোমিয়ার। এটার নাম কি ভাইয়া? সেন্ট্রোমিয়ার। মনে থাকবে? এটা কিন্তু সেন্ট্রোসোম না, এটা অনেকে ভুল করে সেন্ট্রোসোম লিখে ফেলে। সেন্ট্রোসোম কই পড়ছি? অন্য জায়গায়। সেন্ট্রিওল সেন্ট্রোসোম অন্য জায়গায় পড়ছি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে মাঝখানে কিন্তু সেন্ট্রোমিয়ারই থাকে, কিন্তু সেন্ট্রোমিয়ারের মাঝখানে ধরো এটা, ধরো এখানে সেন্ট্রোমিয়ার আছে, অনেক সময় মার্কিং করা হয় না জিনিসটা, ধরো মানে কি বলবো, অনেক সময় মার্কিংটা করা হয় না, তাড়াহুড়ায় মার্কিংটা অনেক সময় করা হয় না, যেমন এটা ভিতরের দিকে ঢুকাইতে ঢুকাইতে আর দেখা যায় না আর কি। যাই হোক, সো মার্কিংটা অনেক সময় করা হয় না, বাট মনে রাখবে এই জায়গায় কি আছে ভাইয়া? সেন্ট্রোমিয়ার আছে, এখানে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার আছে। তো এই জায়গার দুই পাশে থাকবে হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর। কাইনেটোকোর কি থাকবে ভাইয়া? কাইনেটোকোর। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো শর্ট আর্ম, এটা ধরো আমাদের লং আর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা জিনিস খেয়াল রাখবা, ক্রোমোজোমে দুই ধরনের কুঞ্চন থাকে। কুঞ্চন মানে সংকোচন, কুঞ্চন মানে ভাইয়া সংকোচন। সো আমরা এদিকে একটু মুছে সংকোচনগুলো দেখাই। এই যে এই জায়গায় একটা সংকোচন থাকবে, সংকোচন থেকে প্রসারণ হবে। তাহলে দেখো, মাথায় রাখবা এই জায়গায় একটা সংকোচন কিন্তু হয়েছে, দেখছো ক্রোমোজোমের এই জায়গায় কিন্তু একটা সংকোচন হয়েছে। সো এটাকে বলবো হচ্ছে প্রথম সংকোচন যেহেতু, তাহলে এটার নাম হবে মুখ্য কুঞ্চন। এটার নাম হবে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কন্ট্রাকশন প্রবাবলি। কুঞ্চনের ইংলিশটা আমার ঠিক এখন মনে আসতেছে না, কন্ট্রাকচার বা এরকম কিছু। প্রাইমারি, তারপর সেকেন্ডারি, সেকেন্ডারি কন্ট্রাকচার প্রবাবলি এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। তোমরা একটু যারা ইংলিশ ভার্সন কষ্ট করে একটু গুগল দেখে নাও, হ্যাঁ, কুঞ্চনের ইংলিশটা, ঠিক আছে? তাহলে মুখ্য কুঞ্চন হচ্ছে সেন্ট্রোমিয়ার যে জায়গাটায়, অ্যাকচুয়ালি সেই জায়গাটায় মুখ্য কুঞ্চন হয়, একদম মুখ্য কুঞ্চন। আর এখানে আবার দ্বিতীয়বার যেহেতু হয়, তাহলে এটা সেকেন্ডারি কন্ট্রাকচার বা হচ্ছে গৌণ কুঞ্চন, ঠিক আছে? গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চনের পরে একটা জিনিস ফুলে আসছে, সেই জায়গাটাকে বলা হয় স্যাটেলাইট। সেই জায়গাটাকে কি বলা হয় ভাইয়া? সেই জায়গাটাকে বলা হবে স্যাটেলাইট। এখন একটা জিনিস বলে রাখি, তোমাদের বইয়ে স্যাটেলাইট সবসময় মার্কিং করলেও একটা কনসেপ্ট কি, স্যাটেলাইট সব ক্রোমোজোমের থাকে না। স্যাটেলাইট থাকে হচ্ছে শুধুমাত্র সেট ক্রোমোজোমের। স্যাটেলাইট থাকবে শুধুমাত্র সেট ক্রোমোজোমের, শুধুমাত্র সেট ক্রোমোজোমের স্যাটেলাইট থাকবে। এখন কেন শুধুমাত্র স্যাটেলাইট, সেট ক্রোমোজোম এটা এত স্পেশাল? এত স্পেশাল কেন যে স্যাটেলাইট মানে সেট ক্রোমোজোমের স্যাটেলাইট থাকবে? হোয়াই দিস ইজ সো স্পেশাল? কেন স্পেশাল জানো? স্পেশাল কারণ হচ্ছে সেট ক্রোমোজোমের এই স্যাটেলাইট থেকে, সেট ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে পরবর্তীতে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এটা কি জানতা? এটা জানতা? স্যাটেলাইট থেকে যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, কারণ যখন কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে পৌঁছে যায়, আবার যখন নিউক্লিওলাস আবার আবির্ভাব করা শুরু করে, তখন দেখা যায় কি, ওই যে নিউক্লিয়ার রেটিকুলামের যে লাস্টে শেষ যে ক্রোমোজোমটা, সেট ক্রোমোজোম, এই সেট ক্রোমোজোমের স্যাটেলাইটটা তখন ফুলে গিয়ে একসাথে তৈরি করে হচ্ছে নিউক্লিওলাসটা। বুঝছো? তাহলে সেট ক্রোমোজোমের স্যাটেলাইটের ইম্পর্টেন্সটা হচ্ছে এটা, যে সেট ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে শেষ মুহূর্তে এই ধরো সেটুসে, এই ধরো লাস্টে হচ্ছে স্যাটেলাইটটা এরকম আছে। তো স্যাটেলাইটটা এরকম আরেকটু বড় হয়ে ঘন সন্নিবিষ্ট হয়ে এখানে পরবর্তীতে নিউক্লিওলাস তৈরি করে ফেলে। তাহলে বুঝতে পারছো কেন আমরা শুরুর দিকে নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিন রেটিকুলামটা একটা পয়েন্টে লাগাই দিতে বলছিলাম? কারণ ছিল যে আসলে ক্রোমাটিনের একটা লাস্ট ক্রোমোজোম যেটা, সেই ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে কিন্তু আসলে নিউক্লিওলাস আসবে, যার কারণে এটা লাগানো থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হলো ঘটনা। তারপরে এইটা এবং এইটা, হ্যাঁ, এভাবে করে মার্কিং করলাম, এইটা একটা এবং এইটা একটা ক্রোমাডিট, তাই না? ক্রোমাডিট,
অ্যাকচুয়ালি বুঝে নাও যে এটা কিন্তু পুরোটা বুঝাইছে, শুধুমাত্র এতটুকু অংশ না, এতটুকু অংশ হলে কিন্তু একটা আর্ম বুঝাইতো, তাই না? তারপরে এটার ভিতরে ধরো ক্রোমাটিন তন্তু আমরা দেখাই দিলাম, ধরো আমরা দেখাই দিলাম একদম চিকন করে দেখাই দিলাম, ধরো অনেক কয়েল করা, আমরা কিন্তু এটার থেকেও বেশি কয়েল করব, মানে সরি টু সে ওই যে ক্রোমাটিন এমনি নর্মালি দেখানোর সময় যতটুকু কয়েল করি না তার থেকেও বেশি এখানে কয়েলিং করব। কেন? কারণ ক্রোমোজোমে সুপার কয়েলড অবস্থায় আছে আমার ডিএনএটা, সো আমি একদম কয়েলিং করে 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 যত কয়েলিং সম্ভব সেভাবে করে দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার ভিতরে কি আছে আমার ভাইয়া? ডিএনএ বলতে পারি অথবা ক্রোমাটিনও বলতে পারি, কারণ ডিএনএ ক্রোমাটিন প্রায় কাছাকাছি। ঠিক আছে, আমরা দেখছি ডিফারেন্সগুলো কি। সো ক্রোমাটিন তন্তু বললেও আহামরি ভুল না, ডিএনএ বললেও আহামরি ভুল না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নন ডুপ্লিকেটেডে আসি। তো এই স্যাটেলাইটটা এদিকে উপরে উল্টা হয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে স্যাটেলাইট, এখানে এইটা হচ্ছে স্যাটেলাইট, তারপর ভিতরে যেটা আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপরে বাহিরের দিকে আমরা ধরা হয় কি ক্রোমোজোমের যে আবরণ, ক্রোমোজোমের আবরণকে একটা নাম দেয়া হয় পেলিকল। ক্রোমোজোমের মানে আবরণকে বলা হয় পেলিকল। তারপরে আর কি মার্কিং করা যায়? স্যাটেলাইটের কাছাকাছি এটা হবে তাহলে গৌণ গুঞ্জন, তাই না? এই কুঞ্চনটা হচ্ছে গৌণ গুঞ্জন, যেহেতু ছবিটা উল্টা আঁকছি তাহলে আগে গৌণ গুঞ্জন চলে আসছে স্যাটেলাইট এর কাছে। আর আবার এই জায়গায় এটা হচ্ছে তাহলে এই জায়গায় সেন্ট্রোমিয়ার আছে, এই জায়গায় মুখ্য কুঞ্চন আছে। সো এই জায়গায় আমার মুখ্য কুঞ্চন থাকবে। সো ভিতরে সেন্ট্রোমিয়ার থাকবে, যদিও ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে সেন্ট্রোমিয়ার থাকবে মুখ্য কুঞ্চনে। তারপর আমরা জানি যে একটা ধরো প্রতিটা প্রান্ত ক্রোমোজোমের প্রান্তগুলোকে, ধরো এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, ধরো প্রান্তগুলোকে একটু আলাদা করে মার্ক করি। প্রান্তগুলোকে একটু আলাদা করে মার্ক করি। হ্যাঁ, এটা যদি একটা নর্মাল ক্রোমোজোম হইতো, সেট ক্রোমোজোম না হয়ে জিনিসটা কিন্তু এরকম যাইতো, কিন্তু এটা সেট ক্রোমোজোম হওয়ার কারণে এরকম গৌণ গুঞ্জন সহ আছে। ঠিক আছে, তো এ হলো ঘটনা। তাহলে নিচেও একটা টেলোমিয়ার পাইতাম। সো এখানে উপরেই দেখাচ্ছি এটা হচ্ছে টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তগুলোকে বলা হবে টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তগুলোকে কি বলা হবে ভাইয়া? টেলোমিয়ার। তাহলে এখানেও একটা টেলোমিয়ার থাকবে, শেষ প্রান্ত, এটাকে কি বলবো ভাইয়া? টেলোমিয়ার। এটার জন্য হচ্ছে এটা এটা কিন্তু ক্রোমোজোমের স্থায়িত্ব প্রকাশ করে। ক্রোমোজোমের স্থায়িত্ব এটার উপর ডিপেন্ড করে, একটা ক্রোমোজোমের স্থায়িত্ব এটার উপর ডিপেন্ড করে। নাহিলে একটা ক্রোমোজোমের স্থায়িত্ব এটার উপর ডিপেন্ড করে, ক্রোমোজোমের জরা মানে জরা রোধ করে। জরা রোধ, জরা রোধ মানে হচ্ছে এটার এইজিংটা কন্ট্রোল করে, মানে একটা ক্রোমোজোমকে এইজ হতে দেয় না, বয়স বেশি হতে দেয় না, বয়স বেশি হলে তো মারা যাবে। সো জরা রোধ করে, এই ধরনের শব্দগুলো লেখা আছে। ক্রোমোজোমের স্থায়িত্ব, তারপর হচ্ছে জরা রোধ করা, এগুলো এই ধরনের শব্দগুলো লেখা আছে টেলোমিয়ারের ব্যাপারে। ধরো এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, সো এই হলো আমাদের ডুপ্লিকেটেড নন ডুপ্লিকেটেড ক্রোমোজোমের ছবি। তোমাদের যদি ক্রোমোজোম নিয়ে কোনো কিছু আসে তোমরা চাইলে দুইটা ছবি এঁকে দিবা, তাহলে টিচার আরও বেশি খুশি যে তুমি সে জানে যে তুমি ডুপ্লিকেটেড ক্রোমোজোমের ছবিও পারো, নন ডুপ্লিকেটেড ক্রোমোজোমের ছবিও পারো। নন ডুপ্লিকেটেড ক্রোমোজোমে কিন্তু ক্রোমাটিডের কোনো কনসেপ্ট নেই, দেখছো? ক্রোমাটিডের কোনো কথাই বলি না কেমন, কিন্তু ডুপ্লিকেটেড ক্রোমোজোমে ক্রোমাটিডের কনসেপ্ট আছে, কারণ এখানে ডুপ্লিকেটেড হয়ে যাওয়ার পর দুইটা অংশ তৈরি হয়, দুইটা ক্রোমাটিড পাওয়া যাবে। আমার মনে হয় তোমরা নিউক্লিয়াস, ক্রোমোজোম, ক্রোমাটিড এগুলো নিয়ে অনেক ধারণা পাইছে। এখন আমি তোমাদেরকে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাইয়া যে ক্রোমোমিয়ার জিনিসটা কি, কই ক্রোমোমিয়ার, কোথায় ক্রোমোমিয়ার? এই যে ক্রোমোমিয়ার, এটা তোমরা যখন মিওসিস কোষ বিভাজন পড়বা তখন প্রোফেজের প্যাকাইটিন একটা উপদশা আছে, সেই উপদশায় গিয়ে তোমরা দেখবা ক্রোমোজোমের গায়ে, ধরো এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের গায়ে এরকম ব্রনের মতো কিছু কিছু মোটা মোটা অংশ দেখা যায়, এরকম ব্রনের মতো অংশগুলো দেখা যায় ক্রোমোজোমের গায়ে। সো এই জায়গাগুলোকে তখন বলা হচ্ছে ক্রোমোমিয়ার, একটু জেনে রাখবে, ক্রোমোমিয়ার আর কিচ্ছু না। এবং এটা শুধুমাত্র হচ্ছে যে তোমার মিওসিস কোষ বিভাজন, মিওসিস
মাইটোসিস না, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার একটা উপদশা, যেটার নাম হচ্ছে প্রোফেজ দশার উপদশা, কি নাম ভুলেও যায় বারবার, প্যাকাইটিন না, প্যাকাইটিন উপদশায়, প্যাকাইটিন উপদশায়। উপদশায়, আচ্ছা দরকার নেই কোন উপদশায়, এটা এটা বলারই দরকার নেই। তো ঠিক আছে, সো প্রোফেজ ধাপে, মিওসিসের প্রোফেজ ধাপে তোমার এরকম কিছু ক্রোমোজোমের গায়ে ব্রণের মতো অংশ দেখা যায়, গোটা 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 গোটা, এগুলোকে আমরা ক্রোমোমিয়ার বলি। জাস্ট এটা বুঝলেই হবে, এটা এত জানা দরকার নেই। তাহলে আমরা সেন্ট্রোমিয়ার কি জানলাম, ক্রোমোমিয়ার কি জানলাম, ক্রোমাটিড কি জানলাম, ক্রোমাটিন কি জানলাম, ডিএনএ কোথা থেকে আসছে আমরা জানলাম, মানে ডিএনএ থেকে কীভাবে এগুলো আসছে জানলাম, নিউক্লিওসোম কি আসছে আমরা জানলাম। আমরা বেসিক্যালি একটা মহাসমুদ্র জেনে ফেলছি। সো ক্লাসটা কনজিউম করতে একটু টাইম লাগবে, হজম করতে সময় লাগবে, যা পড়াইছি রিভিউ করো, আস্তে আস্তে হজম হয়ে যাবে। বাট এই হজম করার পর তুমি যা জানবা, তুমি একটা জ্ঞানের সমুদ্র হবা, জ্ঞানের ভান্ডার হয়ে যাবে, ঠিক আছে। সো তোমাকে কেউ আটকাইতে পারবে না এগুলোতে। সো আমরা একটু এগুলো তোমরা রিডিং দিয়ে নিও। তার মধ্যে আরও দুটো জিনিস এক্সপ্লেন করি, হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনটাই হচ্ছে আসলে মূল ডিএনএ, এখানের মধ্যে আসলে জিন বহন করে, ঠিক আছে। মানে ক্রোমাটিন দুই টাইপের হয়, একটা হচ্ছে ধরো মানে একটু কম কুণ্ডলিত থাকে, হ্যাঁ, আরেকটা হচ্ছে অতিরিক্ত কুণ্ডলিত। সো ক্রোমাটিনের যে অংশটা অতিরিক্ত কুণ্ডলিত থাকে সেটা অ্যাকচুয়ালি নন ফাংশনাল, ওইখানে কোনো জিন থাকে না, ওইটা কোনো বংশগতি বৈশিষ্ট্য ক্যারি করে না, কিচ্ছু করে না, ওইটা বেসিক্যালি নন ফাংশনাল অংশ। বাট যে অংশটা একটু একটু অপেক্ষাকৃত কম কুণ্ডলিত থাকে সেটা হচ্ছে ইউক্রোমাটিন। এটাই আসল ক্রোমাটিনের অংশ, এটাই ফাংশনাল, কারণ এখানে জিন বহন করে, এখানে বংশগতি বৈশিষ্ট্যগুলো ধারণ বহন সব কিছু করে। বুঝতে পারছো? আচ্ছা, পড়ে নিও এখানে যা যা আছে। কোন কোন ক্রোমোজোমের স্যাটেলাইট আছে এটা পরীক্ষা আসতে পারে, তুলা, পাট আর ছোলা, ঠিক আছে। আর পড়াইলাম না, এগুলো সব আমি পড়াই ফেলছি, দেখো বাংলা কথায় এগুলো জাস্ট লিখে রাখছে, পড়ে নিও, হ্যাঁ লিখে নিও বা পড়ে নিও। আচ্ছা, এখন আমরা ক্রোমোজোমের প্রকারভেদ পড়ে আমার মনে হয় আজকে ক্লাসটা শেষ করতে হবে এখানে। সো আমরা ক্রোমোজোমের প্রকারভেদটা আমরা দেখব। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ডিপেন্ড করে ক্রোমোজোমটা 4 প্রকার ধরা হয়। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ফার্স্ট হচ্ছে মেটাসেন্ট্রিক, তারপরে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে কি? সমবাহু দৈর্ঘ্য বিশিষ্ট, ভি এর মতো। এটা আমি একটা মনে রাখছিলাম কি হয় জানো, ভালোবাসা যায় উড়ে, ঠিক আছে, ভালোবাসা যায় উড়ে। সো ভালোবাসা যায়, ঠিক আছে। সো VLJY এর মতো। তো কেন এই শেপগুলা খেয়াল রাখো। দেখো, ভি মানে হচ্ছে দুই পাশে সমান, কালারটা অন্য নেই নাহলে দেখবা না। ভি মানে হচ্ছে দুই পাশ সমান, দুই বাহু সমান, অর্থাৎ সেন্ট্রোমিয়ার এক্স্যাক্টলি মাঝখান বরাবর, সেন্ট্রোমিয়ার এক্স্যাক্টলি মাঝখান বরাবর, তাই না? আচ্ছা, এল মানে কি? একটা ছোট একটা বড়। ধরো সেন্ট্রোমিয়ারটা এক পাশে সরে গেছে, এই পাশে সরে গেল, সেট হচ্ছে, তাহলে ধরো তাহলে সরে গেলে এটা একটু ছোট হয়ে যাবে না? দেখো এই পাশে যদি সরে যায় তাহলে বাহুটা এদিকে লম্বা হয়ে যাবে, চিন্তা করো, একটা বাহু লম্বা হয়ে যাবে, একটা বাহু ছোট হয়ে যাবে। সেন্ট্রোমিয়ারটা ধরো এক পাশে সরে গেল, তাহলে একটা বড় একটা ছোট হবে, তাই না? তাহলে একটা বড় অসমদৈর্ঘ্য, একটা বড় একটা ছোট, তাহলে এটা এল এর মতো হয়ে গেল না? ভি তো দুইটা সমান, এল এর তো বাহু একটা বড় একটা ছোট হয়, তাই না? ভালোবাসা যায় জে এর মতো। এখন আরো যদি এদিকে সরে যায় তাহলে জিনিসটা কি রকম হবে? জিনিসটা এরকম হবে না? চিন্তা করো, জে এর একটা মাথা কিন্তু আরো ছোট হয়, তাহলে এটা আরো এদিকে চলে গেলে উল্টা জে হয়ে যাবে না? চিন্তা করো, উল্টা জে। আমি এটাকে ভাবডা করে রাখলাম ধরো, হ্যাঁ, তাহলে ভাবডা করে রাখলে একটা ছোট আর একটা অনেক বড় একটা অংশ, খেয়াল করছো? তাহলে এখানে সেন্টিমিটার চলে যাবে, ভালোবাসা যায়। এরপর হচ্ছে আই, সেন্টিমিটার সরতে সরতে একদম প্রান্তে সরে গেছে, একদম প্রান্তে সরে গেছে, যার কারণে এটাকে এক বাহু বিশিষ্ট বলে মনে হয়। এত সোরা সরছে লিটারালি ওই পাশে আর জায়গা নাই, ধরো একটু দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ একটু দেখা যাচ্ছে আর কি, বা পুরো অংশটাই এদিকে। তার মানে বুঝছো? তাহলে এটা কি হয়ে গেছে? আয়ের মতো না? এটা কি হয়ে গেছে? একটা আয়ের মতো না? অর্থাৎ এখানে আর দেখাই যাচ্ছে না, এখানে থাকা না থাকা সমান হয়ে গেছে, আয়ের মতো, বুঝছো? তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ডিপেন্ড করে। সেন্ট্রোমিয়ার একদম সেন্টারে থাকলে ভি এর মতো মেটাসেন্ট্রিক,
তারপরে হবে সাবমেটাসেন্ট্রিক, তারপরে হবে অ্যাক্রোসেন্ট্রিক, দেন আই এর মতো হলে বল হবে টেলোসেন্ট্রিক। শেষ। প্রান্তকেন্দ্রিক, বাংলাগুলোও পড়বা, মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্তকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক, বুঝছো? পড়বা। সংখ্যা অনুযায়ী এটা এত ইম্পর্টেন্ট না, মনে রাখবা ক্রোমোজোমের প্রকারভেদ যদি আসে সবসময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এটা লিখে দেওয়ার চেষ্টা করবা, কারণ ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেন্ট্রোমিয়ারের সংখ্যা যদি একটা থাকে তাহলে এটা মনোসেন্ট্রিক, দুইটা থাকলে ডাইসেন্ট্রিক, অনেক বেশি থাকলে পলিসেন্ট্রিক। ডিফিউজড মানে হচ্ছে সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার পাবা না। আর অ্যাসেন্ট্রিক মানে কি? এ মানে হচ্ছে নাই, এ মানে হচ্ছে নাই, তাহলে সেন্ট্রোমিয়ার নাই, কোনো সেন্ট্রোমিয়ার পাওয়া যাবে না, বুঝছো? মনোসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার একটা, ডাইসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার দুইটা, ডাই মানে দুই, পলি মানে অনেক, তাহলে দুইয়ের অধিক, বুঝছো? ডিফিউজ মানে খুঁজা পাবা না, ঠিক আছে? আর অ্যাসেন্ট্রিক মানে একদমই নাই। তারপর লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অটোসোম আর সেক্স ক্রোমোজোম। 1 থেকে 22তম জোড়া হচ্ছে অটোসোম, 23তম জোড়াটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, আমরা শেষমেশ দেখব ক্রোমোজোমের রাসায়নিক গঠন। সো ক্রোমোজোমে আমরা কি দেখলাম? একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, সেটা ডিএনএ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই না? ডিএনএ এর পাশাপাশি প্রোটিন থাকে, সেই প্রোটিন হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে? হিস্টোন প্রোটিনে থাকে, তাই না? কোনো কোনো সময় অল্প পরিমাণ নন হিস্টোন প্রোটিন এগুলো থাকতে পারে। সো আমরা মূল ফরমেশনটা আমরা দেখছি, এখন একটু একদম ডিটেল ফরমেশনটা আমরা আমাদের চোখের সামনে আছে, আমরা চাইলে এই চারটা তুলে নিতে পারি, এটা আমাদের কনসেপ্টের জন্য কাজে লাগতে পারে। বাট কারো এই চারটা ঠাটা মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো দরকার নাই। ক্রোমোজোমের গঠন আসলে রাসায়নিক গঠনটা এই চারটা কেউ তুলে দিলে দিতে পারো, অথবা আমি যতটুকু পড়াইছি শুধুমাত্র ততটুকু যদি লিখে দিতে পারো, হিস্টোন, নন হিস্টোন এবং হচ্ছে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, এতটুকু কথা পর্যন্ত লিখে দিতে পারলেও মোর দেন এনাফ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এটা পুরো চারটা দেখতে পারো আপাতত। সো এখানে ডিএনএ এবং আরএনএ আরও যা প্রকারভেদ করছে, এগুলো তোমরা একটা কথাও বুঝবে না আসলে, বুঝছো? প্রত্যেকটা কথা বুঝতে গেলে আসলে এই যে নিউক্লিওসোমের কথাও বলছে, সো প্রত্যেকটা কথা বুঝতে গেলে আমরা আস্তে আস্তে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। পুরোটা আপাতত লিখে নিতে পারো, বাট আমি তোমাকে এক্সপ্লেন করবো না। পরের ক্লাসে গিয়ে ইনশাল্লাহ নিউক্লিক অ্যাসিড টপিকটা যখন পড়াবো, ডিএনএ এবং আরএনএ, সেই ক্লাসে আমি তোমাকে পুরোটা এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটা কেমন লাগলো জানাইতে ভুলবা না, এবং যদি কোথাও প্রবলেম হয় আবার ভিডিও দেখবে। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ ঠান্ডা মাথা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝবা। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, বুঝলে আজকের দিনে যা পড়াইছি কনসেপচুয়াল প্লাস হচ্ছে ন্যামনিক সব মিলে আজকের ক্লাসটা অন্যরকম একটা ক্লাস ছিল, বুঝছো? সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। প্রতিদিন তোমাদেরকে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করে যাই। সো আজকের ক্লাসটাও এরকমই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।